আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, সবচেয়ে বেশি যে প্রশ্ন হয় সেটা কিন্তু পাটিগণিত অংশ থেকে হয়। আজকের ক্লাসটা মূলত পাটিগণিত অংশকে ফোকাস করে, অর্থাৎ পাটিগণিত অংশের কোন কোন অংশ থেকে প্রশ্নগুলো আসে, কোন টাইপের প্রশ্নগুলো আসে, এই টাইপের প্রশ্নগুলো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখাবো। অধিকাংশ গণিত শর্টকাট ট্রিক্সে কৌশলে কিভাবে উত্তর নির্ণয় করা যায় এই বিষয়গুলো দেখবো আজকে আমরা। যারা যুক্ত হবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আশা করি আজকের যে গণিতগুলো আলোচনা হবে এই বিষয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা আসবে। আমাকে সবাই একটু কনফার্ম করেন যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে কিনা এই বিষয়টা কনফার্ম করেন যারা যুক্ত আছেন। জি, যারা আছেন সবাই একটু কনফার্ম করেন, কমেন্টস করেন, আর শুরুতে ক্লাসটা একটু সবাই শেয়ার করেন, শেয়ার করে ফেলেন। আমরা শুরুতে এই ক্লাসটা একটু শেয়ার করে দিব। সবাই একটু কনফার্ম করেন, সবাই সব ঠিক আছে কিনা। ক্লাসটা শুরু হবে, এখনই শুরু হবে। ঠিক আছে, দেখি বিষয়টা। গুরুত্বপূর্ণ অংশ পাটিগণিত, পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়, এটা আমরা সবাই জানি। এই অংশটার নিয়ে আলোচনা করবো আজকে। আমার মনে হয় সব ঠিকঠাক আছে, আর আমরা ক্লাসটা শেয়ার করব, সবাই যারা থাকবো ক্লাসটা পর্যাপ্ত শেয়ার করতে হবে, ইনশাল্লাহ পর্যাপ্ত শেয়ার করব। সবাই একটু কনফার্ম করেন যারা যুক্ত আছেন, যারা যুক্ত আছেন শেয়ার করে আপনি কনফার্ম করেন, কমেন্টের মাধ্যমে কনফার্ম করেন যে শেয়ার করলেন কিনা। ঠিক আছে, এটা কনফার্ম করেন। এবং সব ঠিক আছে, আমার মনে হয় সব ঠিকঠাক আছে। সবাই একটু কমেন্টস করি যে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, অনেকে বলছেন ঠিক আছে। দোয়া চাই পরীক্ষার জন্য, দোয়া করি। এই জন্যই তো পরীক্ষার আগে আগে আপনাদের কিছু সাজেশনমূলক ক্লাস দেওয়া। সবাই একটু ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার না করলে তো হবে না। পাটিগণিতের অংশ গুরুত্বপূর্ণ অংশ, পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। আমরা পাটিগণিতের আজকে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। উপস্থিতি যাতে পারে সবাই ক্লাসটা একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন যাতে উপস্থিতি বাড়ে। উপস্থিতি যাতে বাড়ে ক্লাসটা শেয়ার হবে। স্কুল পর্যায়ে টুয়েলভ লিখিত কোর্স আছে কিনা পরে যোগাযোগ করেন। একটা কোর্স করার কথা ছিল, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে,
ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হবে। ঐকিক নিয়ম দিয়ে শুরু করব, যেখানে বেগ, নৌকা, স্রোত সবকিছু থাকবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাস এখান থেকে শুরু করলাম। দেখেন, যাদের আগ্রহ শর্টকাট শিখবেন, আজকে চেষ্টা করব শর্টকাট গুলো দেখানোর জন্য। শেয়ার করলে তো এত কম উপস্থিতি হওয়ার কথা না। আমরা কয়টা শেয়ার করলাম দেখি তো। আমরা যে কয়জন আছি, হয় নাই, শেয়ার করতে হবে। একটু শেয়ার করে ফেলেন, শেয়ার করে ফেলেন, গুরুত্বপূর্ণ ক্লাস। অন্যজন দেখলে আপনার ক্ষতি হবে না, হ্যাঁ আপনার ক্ষতি হবে না। এটা পরে হইলেও দেখবে, যাতে অনলাইনে এখন যারা আছে তারা দেখার যাতে সুযোগ পায়, এই জন্য আপনি শেয়ার করবেন আর কি। আর যারা না এখন, তারা পরে হইলেও দেখতে পারবে। এটা পাবলিক ক্লাস, ফেড ব্যাচের পাবলিক ক্লাস। ফেড ব্যাচের পাবলিক ক্লাস দেওয়ার মানে কি, আপনাকে একটু সহযোগিতা করতে হবে ভাই। আমরা সবাই একটু শেয়ার করব আগে। ইম্পর্টেন্ট গণিত ভালো করে খেয়াল করেন। ঐকিক নিয়ম দিয়ে শুরু করব। ঐকিক নিয়ম থেকে দুইটা প্রশ্ন থাকবে। দ্রুত দ্রুত শেয়ার হবে, শেয়ার হবে। দ্রুত শেয়ার হবে। শেয়ার করছেন, ধন্যবাদ। এই এক দুইজন শেয়ার করতেছেন আর কি, মাত্র 6টা শেয়ার। এটা কি হয়? এইভাবে ক্লাস হয় না, এভাবে ক্লাস হয় না, হয় না, ফ্রি ক্লাস হয় না এভাবে। 6টা শেয়ার, এটা কি হইলো? শেয়ার করেন সবাই, শুরু করব, শেয়ার করেন। প্রথম গণিতটা দেখতে থাকেন আর শেয়ার করতে থাকেন। ইম্পর্টেন্ট গণিত, সাজেশনমূলক। আশা করি এই টাইপের গণিতগুলো থেকে কমন পাবেন। এই টাইপ ওয়াইজ কমন পাবে, সাইপ ওয়াইজ কমন পাবে। ওকে, আমরা একটু সবাই কনফার্ম করি। শেয়ার কনফার্ম করেন, স্লাইডে অনেকগুলো ইম্পর্টেন্ট গণিত আছে। দেখি কয়টা শেয়ার করলেন। যে কজন থাকবেন অন্তত দুইটা শেয়ার হবে, দুইটা শেয়ার হবে। 7টা, 7টা শেয়ার। আমরা একটু অপেক্ষা করি, শেয়ারের সংখ্যা বাড়ুক। যে কজন আছি দুইটা করে হবে। ইম্পর্টেন্ট গণিত সাজেশনমূলক, আশা করি অন্যজন দেখবে, পরে হলেও তো দেখবেই। আমার এটা পাবলিক ক্লাস, সবাই দেখবে এটা। কিন্তু এখন অনলাইনে যারা আছে তারা তারা যাতে দেখার সুযোগ পায়, এই জন্য আপনি একটু শেয়ার করে দিবেন আর কি। ঠিক আছে, আরেকটা শেয়ার বাড়লো, বাহ ফাইন। এরকম ভাবে প্রতি মিনিটে দুইটা করে শেয়ার। তার মানে আমার শেয়ারের দরকার হচ্ছে 100, তাহলে 50 মিনিট অপেক্ষা করতে হবে আমাকে। 100 শেয়ারের জন্য 50 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা চাইলেই 1 মিনিট সময় নিয়ে শেয়ারগুলো কনফার্ম করতে পারেন। ঠিক আছে, সময় নিব না, শুরু করে দিব। ওকে, দেখেন, শেয়ার করতে থাকেন। যারা পরে আসবেন শেয়ার করবেন। তাহলে এই গণিতের উত্তর কি হবে বলেন তো? পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। মনোযোগ দিবেন, ট্রিক্স ট্রিক্স দেখাবো আজকে। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর আগের কথা। বর্তমানে কয় গুণ? বর্তমানে 3 গুণ। ভালো করে খেয়াল করেন, বর্তমানে 3 গুণ আছে কোন জায়গায় দেখেন তো। এই ধরনের গণিত দেখবেন আর উত্তর নির্ণয় করবেন, মানে সেকেন্ড, কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ড। এর এগুলো বুঝতে হবে। এখন শর্ত আছে এই জায়গায় দুইটা। একটা হচ্ছে প্রথমে বর্তমানে 3 গুণ, পরে বলছে 4 গুণ। ঠিক আছে, তার মানে দুইটা শর্ত মিলতে হবে। এখন আমি যদি দেখি 3 গুণের সম্পর্ক একটা অপশানে আছে, তাহলে তো আমার অন্য কিছু করার দরকার নাই। কারণ এখানে 2 নংয়ের যে অপশনটা, এই 2 নংয়ের অপশনটার মধ্যে দেখেন 3 গুণের সম্পর্ক আছে, 45 আর 15। এখানে গুণ 3 গুণের সম্পর্ক আছে, তাই না? আর এগুলো বর্তমান বয়স নির্দেশ করে। তারা বইলেই দিছে এখানে যে বর্তমান বয়স কত, তার মানে বর্তমান বয়সের মধ্যে সম্পর্ক 3 গুণ। তার মানে 2 নংয়ের অপশনটাই সঠিক উত্তর। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে 4 গুণ আছে 5 বছর আগে, এটা কি সঠিক?
এটা আমরা দেখবো, একটু বিগ করে দেখে ফেলবো, সমস্যা কি? এটা কি সঠিক কি না আমরা বিগ করে দেখে ফেলবো। এই যে দেখেন 4 গুণ, 4 গুণ 40, 10-এর 4 গুণ। সবাই একটু উত্তর করবেন। এটা কি বোঝা গেল? একদম সুপার কৌশল আছে, প্রত্যেকটা গণিতের মধ্যে কিছু কৌশল থাকে কিন্তু। আপনি চাইলে এগুলো অপশন টেস্ট, অন্য কোনো ট্রিক্স আছে, সংখ্যা সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেমে কিন্তু আপনি চাইলে এগুলো করে নিতে পারেন। তাহলে এটার উত্তর হচ্ছে 2। আমি চলে যাব, সব ঠিকঠাক আছে। ফয়সাল, শুধুমাত্র একজন উত্তর দিচ্ছেন, রায়হান, ফয়সাল। সবাই উত্তর দিতে হবে, নাহলে তো হবে না। তারপরে স্লাইডের পরে গণিত দেখেন। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল হচ্ছে 60। মনোযোগ, 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল 4, 60 বছর। বর্তমানে পুত্রের বয়স 20 হলে বর্তমানে পিতার বয়স কত? ঠিক আছে, এটাও খুব সহজ, বিষয়টা খেয়াল করবেন। বর্তমানে যে বয়সটা দেওয়া আছে, বর্তমানে 5 বছর আগের যে বয়সটা দেওয়া আছে, এটা খেয়াল করেন। 5 বছর আগের যে বয়সটা দেওয়া আছে এটা হচ্ছে 60, তার মানে ব্যক্তি হচ্ছে 2 জন, তার মানে 5+5, তার মানে 70 বছর হবে তাদের বর্তমান বয়স। এই 70 থেকে আপনি 20 ভাগ দিবেন, তার মানে 50। কয়েক সেকেন্ড, এর বেশি না, কয়েক সেকেন্ড। 50 বছর বয়স শেষ। বোঝা গেল? না বুঝলে বলেন, রিপিট করব, না বুঝলে বলতে হবে। স্মৃত সরকার আসি, কমেন্ট করতে হবে আপনি বুঝলেন কি না, এটা কমেন্ট করেন। আপনি বুঝলেন কি না ক্লিয়ার কমেন্ট করেন, না বুঝলে আর পিটি লিখেন। এই কাজগুলো করতে হবে ক্লাসে থাকলে, লাইভে থাকলে এই ক্লাসগুলো করতে হবে। যারা লাইভে থাকবেন, লাইভে থেকে ক্লাস করবেন। জড় পদার্থের মধ্যে বসে থাকলে হবে না। মানে আপনি যদি বুঝে থাকেন সিএলআর এটা লিখবেন, আর যদি না বুঝেন আরপিটি এটা লিখবেন। এইটা কি বুঝলেন কিনা আমাকে কনফার্ম করেন, এটা বুঝলেন কিনা সবাই কমেন্টস করেন। আর শেয়ার তো কেউ করলেন না এখনো, যারা আসছেন এখনো তো শেয়ার করলেন না। রিপিট, রাজু, মিস্টার রাজু, দেখেন। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল, 5 বছর আগে যদি 60 বছর হয়, তাহলে পিতার 5 বছর বাড়বে, পুত্রের 5 বছর বাড়বে, এটা হবে তাদের বর্তমান বয়স। 2 জন ব্যক্তির বয়স আগে ছিল 60 বছর, তাহলে এখন কি হবে? 5 বছর আগে ছিল, তার মানে 5+5 10 যোগ হবে, তাদের বর্তমান বয়স হবে 70। আর একজনের বয়স তো দেওয়াই আছে 20, তার মানে 70 থেকে একজনের বয়স বাদ দিলে তো আরেকজনের বয়স চলে আসে। সিম্পল বিষয়। যারা মাত্র আসছেন সমস্যা নাই, শেয়ার করেন ক্লাসটা, তাহলে এই পুরো স্লাইড শেষ করবো, নাহলে কিছু গণিত করাবো, এই আর কি, সময় নিব না। শেয়ার না করলে ক্লাসে এসে এই ফ্রি ক্লাসগুলো আর পাবেন না। আপনারা ছোট ছোট ভিডিও পাবেন আমার পেজে, কিন্তু ফ্রি ক্লাসগুলো এগুলো পাবেন না। দেখুন, ক এবং ক একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা 20 দিনে করতে পারে। তাহলে ক করতে, এই যে খ করতে একা কতদিন লাগবে? দ্রুত। শেয়ারের জন্য পুরস্কারের ব্যবস্থা করব, যারা বেশি শেয়ার করবেন তাদের পুরস্কারের ব্যবস্থা করব, এবং সাজেশন দেওয়ার মানে সুযোগ সুবিধা তাদের জন্য তৈরি করব। আশা করি যারা শেয়ার করেন তাদের তথ্যগুলো কিন্তু আমাদের কাছে থাকে। আচ্ছা যাই হোক, ক এবং ক একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ভালো করে খেয়াল করেন, 2 জনে একসাথে করে 12 দিনে। এখন ক একা করে 20 দিনে, তাহলে খ একা করতে কতদিন লাগবে? যদি একজনে কাজ করতে চায়, প্রথমে 2 জন শুরু করে, তাহলে এই টাইপের গণিতগুলো সুপার কৌশল। উপরে গুণ করবেন, নিচে বিয়োগ করবেন, যে দুইটা সংখ্যা থাকবে, তাহলে আপনার উত্তর চলে আসবে, আর কোনো কথা নাই। উপরে গুণ, নিচে বিয়োগ। ঠিক আছে, যদি একজনের কাজ নির্ণয় করতে বলে। এখন আপনি 4 দ্বারা ভাগ করেন, 5 হবে। তারপরে 4 দ্বারা 2 হবে, তারপরে হবে 6, তার মানে 5×6 = 30। 30 দিন লাগবে। দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত। 30 দিন লাগবে একটা স্লাইড তৈরি করা, একটা সাজেশন তৈরি করা, এটা অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় লাগে। এই কাজগুলো যারা করে তারা জানে। এখন আপনারা ক্লাসে আসবেন, ফ্রি ক্লাস করবেন, শেয়ার করবেন না, এটা তো হয় না। হ্যাঁ, ফেড ব্যাচের ক্লাস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শেয়ার করবেন না, তাহলে কি হয়? আমি শেয়ার করি আপনাদের সাথে, আপনারা শেয়ার করবেন না। ঠিক আছে, ব্যাপারটা কেমন না? ঠিক আছে, দেখেন এই গণিতটা।
আচ্ছা দেখেন এই বিষয়টা দেখেন, সব ঠিক আছে তো নাকি? রেজবান, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? একদম সহজ। আপনার এইসব পেছানো, এই যে প্রিলি পরীক্ষায় লেখালেখি এইসব বাদ দেন। প্রথমে বেসিক শিখেন, তারপরে লেখালেখি বাদ দেন, এসব দরকার নাই। আপনি প্রথম দুইটা সংখ্যা গুণ করবেন, শেষ সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবেন, শেষ। প্রথম দুইটা সংখ্যা গুণ করবেন, শেষ সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন, তাহলে তো আপনার উত্তর চলে আসে। আপনার এত প্যারা নেওয়া যাবে না, এত প্যারা, এত লেখালেখি করে উত্তর নির্ণয় করা, এগুলো করা যাবে না প্রিলি পরীক্ষা। এগুলো আগে শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এই আর কি ব্যাপারটা। এটা কি বোঝা গেল? বলেন তো, এটার মানে কি? আপনি যদি লিখতেন তাহলে কি লিখতেন? এখানে লিখতেন 60 জনে করে 18 দিনে, তারপরে 60 জনের কাজ একজনে করবে, তার মানে 18 আর 60 গুণ হবে না। এখন 60 জনের জায়গায় 36 আসবে, তার মানে ভাগ হবে। আমার তো এত কিছু লেখার প্রয়োজন নাই, আমার যদি আগে থেকে এইগুলো জানা থাকে কৌশলগুলো, তাহলে আমি লিখবো কেন? আমি দেখবো, উত্তর নির্ণয় করব। ঠিক আছে, আমরা সবাই আর একটু জুড়ে শেয়ার করে ফেলি, আরো জুড়ে শেয়ার করে দিব। মানে আপনি শেয়ার করলে আরেকজনের চাকরি হয়ে যাবে, কমন পড়ে যাবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে অনলাইনে থাকা যাবে না। অনলাইন হচ্ছে পাবলিক, এখানে সবাই দেখবে, সবাই দেখবে। এটা আপনি শেয়ার না করলেও দেখবে, আমার পেজে যারা আছে সবাই দেখবে এটা, হয়তো পরে দেখবে, এখন দেখবে না। তাহলে এটা দেখেন যে একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা 20 এবং 30 মিনিটে পানি পূর্ণ করে। তাহলে দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? এটা হচ্ছে কাজের যে রিলেটেড, দুইজন ব্যক্তি আলাদা আলাদা দিনে কাজ করবে, একসাথে করলে কতটুকু সময় লাগে, এটাও সেম চৌবাচ্চার ক্ষেত্রে। তার মানে দুইটা চৌবাচ্চা আলাদা আলাদা সময় নিবে, একসাথে চৌবাচ্চা দুইটা খুলে দিলে কতক্ষণ লাগবে। এই ধরনের গণিত সুপার কৌশলে করবেন। উপরে যোগ, উপরে গুণ, নিচে যোগ, উপরে গুণ, নিচে যোগ, আপনার উত্তর চলে আসবে। এত প্যারা নেওয়ার দরকার নাই, এই কৌশলগুলো জানতে হবে। আপনি গণিতে ভালো কিছু করতে গেলে কৌশল জানতে হবে। গণিতে যদি ভালো কিছু করতে চান তাহলে কৌশল জানতেই হবে আপনার। তাহলে এখানে রইল কত দেখেন তো, এখানে আমি কি করলাম উল্টা পাল্টা, দেখি তো। বিষয়টা হলো এখানে 50, 2 এবং প্রিলি পরীক্ষায় কৌশল জানতে হবে, এছাড়া উপায় নেই। এই শূন্যটা বাদ দিলাম, রইল 2, এইটা বাদ দিলাম 6 হইলো, তার মানে 12। উত্তর চলে আসছে, 12 মিনিট সময় লাগবে। বলেন, 12 মিনিট। মোহাম্মদ রুবেল, আলভি আরাফ, আপনাদের উত্তর সঠিক। কারা কারা শেয়ার করেন নাই? যারা শেয়ার করেন নাই প্লিজ কমেন্টে একটু লিখে দেন যে নো শেয়ার, এটা লিখে দেন যারা শেয়ার করেন নাই আর কি। রোজার দিন মিথ্যা কথা বললে কিন্তু পাপ হবে বেশি, 70 গুণ বেশি হবে। ঠিক আছে, দেখেন যারা মুসলিম আছি আমরা, দেখেন তাহলে 5 নং বুঝতে পারলাম। এগুলো শর্টকাট করতে হবে ভাই, এত সময়, কালকে পরীক্ষা, এত সময় নেওয়া যাবে না। এখন যারা আগে থেকে এই কৌশলগুলো জানা আছে যাদের, তারা কিন্তু সুপার কৌশলে করতে পারে। এখন দেখেন এখানে আরেকটা গণিত আছে, একটু ছোট করে নিই আমি বিষয়টা, এইটা করে নিই। এই যে দেখেন, একটি কাজ ক একা 15 দিনে করে, খ একা 10 দিনে করে, ক আর ক একত্রে কত দিনে করবে? সেম কৌশল, দেখেন সেম কৌশল। যদি আলাদা আলাদা সময়ে দুইটা নল, পরে যদি তারা একত্রে নলের কথা বলে, আলাদা আলাদা সময়ে দুইজন ব্যক্তি পরে যদি একত্রে কথা বলে, তার মানে দুইটা সংখ্যা উপরে গুণ হবে, নিচে যোগ হবে, আর কোনো কথা নাই। ঠিক আছে, উপরে গুণ হবে, নিচে যোগ হবে, আর কোনো কথা নাই। 5 দ্বারা ভাগ করেন, 5 দ্বারা ভাগ করেন, 5 দুগুণে ধরি, 5 দুগুণে 10, তার মানে 6 মিনিট, 6 দিন, 6 দিন, বাস উত্তর চলে আসছে, 6 দিন। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ যারা শেয়ার দিলেন, ধন্যবাদ। হ্যাঁ, কাজ একা করলে মাইনাস, দুইজনে একসাথে করলে প্লাস, বাস। এই ধরনের পরীক্ষা প্রশ্ন কিন্তু প্রাইমারিতে আসে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন, নৌকা স্রোত, এই ধরনের প্রশ্ন দেখেন। গণিত তো অনেক টাইপের হয়, আমি চেষ্টা করছি যে কিছু যাচাই বাছাই করে দেওয়ার জন্য আপনাদের। নৌকা এবং লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 এবং 6 কিলোমিটার, মানে লঞ্চের গতিবেগ হচ্ছে 18 আর স্রোতের গতিবেগ হচ্ছে 6। তাহলে নদী পথে
48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, মানে যাওয়া আসার মোট সময় নির্ণয় করতে হবে। যাওয়া আসার মোট সময়, খেয়াল করেন বিষয়টা। আপনারা গতিবেগের সূত্র জানেন, এইগুলো জানতে হবে যে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই কি সময়। তাহলে সময় সমান কি, সময়কে এই পাশে নিয়ে আসেন, ব্যাগকে এই পাশে নিয়ে যান, ব্যাগকে এই পাশে নিয়ে যান। দেখেন সুপার কৌশল, এইগুলো জানা থাকলে এতকে কাহিনী করতে হয় না। আপনি যদি অনুকূলের হিসাব করেন, অনুকূল, ঠিক আছে, খেয়াল করেন বিষয়টা। আপনি যদি অনুকূলের সময় বের করবেন, অনুকূলে সময়, অনুকূলের সময় যখন আপনি বের করবেন তখন দুইটা ব্যাগ যোগ করবেন। আমরা জানি অনুকূলে যাওয়ার ক্ষেত্রে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ বা লঞ্চ যাই থাকুক যোগ হবে। তার মানে নিচে ব্যাগ বসবে, উপরে দূরত্ব, দূরত্ব কিন্তু যাওয়ার ক্ষেত্রে 48, আসার ক্ষেত্রে 48। তার মানে যাবে 48 আর ব্যাগ হবে দুইটা মিলে, অর্থাৎ 18 যোগ 6, তাহলে এখানে 24 হবে। 24 দ্বারা ভাগ করলে আপনি 2 পাবেন, মানে 2 ঘন্টা পাইলেন, মানে এটা যাওয়ার ক্ষেত্রে। এখন আসার ক্ষেত্রে মানে প্রতিকূলে, ঠিক আছে, প্রতিকূলে দেখেন একদম সহজ। তাহলে প্রতিকূলে যদি সময় বের করি, আমরা এটা বিয়োগ করব, মানে 48, 18 এবং 6 বিয়োগ করব। তাহলে 48, 18, 6 বিয়োগ করলে হবে 12, 12, 4 12 48, 4 ঘন্টা। তার মানে 2 ঘন্টা আর 4 ঘন্টা, 2 আর 4 মানে হচ্ছে 6 ঘন্টা। যাওয়া 2 ঘন্টা, আসা 4 ঘন্টা, টোটাল সময় 6 ঘন্টা। শেষ। এটা কি বুঝলেন? জুবাইর আহমেদ, আলভি, রাজু, শ্রীতপু, ঠিক আছে, মোহাম্মদ রুবেল, আপনাদের উত্তর সঠিক। ট্রেনের অঙ্ক আছে, ট্রেনের অঙ্ক আছে, অপেক্ষা করেন, সব আছে, সব আছে, সব। এটা কি বোঝা গেল? আমরা যদি আরেক মিনিট সময় নিয়ে আরেকটু শেয়ার করে ফেলি তাহলে মনে হয় আরো ভালো হবে। শেয়ার করেন নাই, টোটাল যারা আছেন তাদের কত শতাংশ শেয়ার আছে আমি দেখাই আপনাদের। মানে কয়টা শেয়ার আছে? 32টা শেয়ার আছে, মানে 50% শেয়ার, 100%ও না। তার মানে একজন একাধিক শেয়ার করছেন, এরকম অনেকেই কিন্তু আছেন। আর কিছু লোক আছেন যারা আপনারা শেয়ারই করেন না ক্লাসে আইসা। আচ্ছা যাই হোক, সেটা আপনাদের বিষয়। আমি আমার ক্লাসটা করাই। দেখেন, এটা আশা করি বুঝতে পারছেন। এটা কি বোঝা গেল বলেন তো? আবু তাহের 10টা শেয়ার করছে, বাহ। একজনে এত শেয়ার করলে বাকিরা তো বসে আছে। আচ্ছা যাই হোক, রবিনা, দেখেন পরে যান। ট্রেন, ট্রেনে পরে যাব, ট্রেনে পরে যাব। এখন দেখেন স্যুটটা দেখলেন, একটি হোটেলে 500 জনের 20 দিনের খাবার মজুত আছে। 5 দিন পর 20 জন চলে গেল, খাদ্য কতদিন চলবে? এই ধরনের যত গণিত আছে, যত গণিত, যত গণিত, শর্টকাট, শর্টকাট মারবেন। কি শর্টকাট মারবেন বলেন তো? আগে লোক ছিল কয়জন? 500 জন। এই 500 জন উপরে নিচে লিখবেন। তারপরে 200 জন চলে গেছে, বিক করে ফেলবেন। প্রথম কাজ কি আপনার? শর্টকাট করবেন ভাই। প্রিলি পরীক্ষায় শর্টকাট করবেন, আগে বেসিক শিখবেন। এটা সময় নিয়ে শিখতে হবে, তারপরে শর্টকাট মারবেন। আপনি যে জন থাকবে এটা উপরে নিচে লিখবেন। যদি আসে যোগ করবেন নিচে, যদি চলে যায় নিচে বিক করবেন। তাহলে চলে গেল 200, বিক করে দিব। তারপরে কাজ হচ্ছে আপনার দিন, 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 দিনের বিষয়টা সবসময় বিগ হবে। কারণ 5 দিন পর 10 দিন পর যাই হবে, এটা তো দিন কমে যাবে। তার মানে আপনার উত্তর কিন্তু চলে আসছে। দেখেন আপনার উত্তর কিভাবে আসছে, দেখেন তো, ভালো করে খেয়াল করেন। না বুঝলে আমাকে বলবেন, আমি রিপিট করে দিব। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, 3 পাশে কত হবে? 15 হবে। তার মানে 5 পাশে কত? 25। কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড লাগে। এটা কি বোঝা গেল? আমাকে সবাই একটু কনফার্ম করতে হবে আপনারা বুঝলেন কিনা। এই শর্টকাটটা বুঝছেন? 25, জুবায়ের, জুবায়ের আহমেদ 25 আপনার উত্তর ঠিক আছে। কিন্তু অন্য যারা আছেন আমাকে একটু কনফার্ম করবেন যে আপনি এই শর্টকাটটা বুঝলেন কিনা। রাজু, থ্যাংক ইউ। পরে চলে যাব। আমাকে দ্রুত একটু ক্লিয়ার লিখতে হবে, দ্রুত। আপনি যদি বুঝে থাকেন সাথে সাথে ক্লিয়ার লিখবেন, আর না বুঝে থাকলে আপনি আরপিটি লিখবেন, বাস। সময় নিব না, বেশি সময় নেওয়া যাবে না একটা গণিতে। থ্যাংক ইউ। তারপরে যাব।
স্ত্রী পুরুষ, স্বামী স্ত্রী, বালক বালিকা, এই ধরনের গণিত কিন্তু পরীক্ষায় থাকে। তবে দেখা যায় এই টাইপটা যদি থাকে, আপনি যদি দেখেন প্রথমে বা অথবা আছে, এইটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে। 4 জন পুরুষ 8 জন স্ত্রী লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে প্রথম প্রথম লাইনটাতে যে সংখ্যাগুলো থাকবে উপরে সবগুলো গুণ করে দিবেন, প্রথম লাইনে যে সংখ্যাগুলো থাকবে। তারপরে দ্বিতীয় লাইনে দেখেন এখানে 6 জন পুরুষ 6 জন স্ত্রী লোক আছে, আপনি 6 জন পুরুষ উপরের স্ত্রী লোকের সাথে গুণ করবেন, ঠিক আছে? তারপরে যুগ, আর এখানে 6 জন স্ত্রী লোক উপরের পুরুষের সাথে গুণ করবেন, অর্থাৎ পুরুষের সাথে স্ত্রী লোক, স্ত্রী লোকের সাথে পুরুষ, এটা মনে রাখতে হবে। তার মানে এই গণিত আপনি এখন সমাধান করে ফেলবেন জাস্ট এরকম। এখন যোগ করলে আমরা এখানে পাবো 14 পাবো, 6টা কত 48, 48 6 কত 24। তাহলে এটা আমরা যোগ করলে পাবো 2 7 72, ঠিক আছে? 72। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি যে 8 9 72 হয়, মানে 4 জন পাচ্ছি। এই টাইপের গণিতগুলো করবেন। ক্লাসটা দেখানো মানে হচ্ছে এই টাইপগুলো করবেন আপনারা। এখন যে যতটুকু সময় আছে, আশা করি। না, আমি যেটা বলছিলাম দেখেন, কোনটা বুঝাবো এটা বলতে হবে। আমি এইটা যেটা বুঝাচ্ছি দেখেন, বলছি যে পুরুষ বালক এই টাইপের যে গণিতগুলো আসে, যদি বা দেওয়া থাকে, বা মানে 4 জন পুরুষ বা 8 জন স্ত্রী লোক এরকম যদি থাকে, তাহলে প্রথম লাইনের যে 3টা সংখ্যা থাকবে দেখেন, প্রথম লাইন বলতে কি বোঝায়, এই যে দাড়ি, এই দাড়ির আগ পর্যন্ত। তাহলে 4 জন পুরুষ বা 8 জন স্ত্রী লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে এখানে 4 8 9 এই 3টা উপরে গুণ করে দিচ্ছি। তারপরে কাজটা কি দেখেন, তারপরে কাজটা হচ্ছে এই যে নিচে যে পুরুষ আছে, এই পুরুষ উপরের পুরুষের সাথে গুণ হবে না, উপরের যেটা থাকবে অন্যটা সেটার সাথে গুণ হবে। স্ত্রী লোক আছে, তার মানে নিচের পুরুষ উপরের স্ত্রী লোক 8, আর নিচের এখানে সংখ্যা দুইটা সেম, চেঞ্জ করে দিলেও কিন্তু বুঝতেন সহজে। এখানে 6 জনের সাথে স্ত্রী লোকের সাথে উপরের পুরুষ গুণ হয়েছে, আর এখানে 6 জন পুরুষের সাথে উপরের স্ত্রী গুণ হয়েছে, গুণ হয়ে যোগ হয়েছে, আর বাকিটা ক্যালকুলেশন। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। পরে যান। এই যে বাস বানর, কয়েক সেকেন্ড লাগে এই গণিতগুলো উত্তর নির্ণয় করলে, কয়েক সেকেন্ড ভালো করে খেয়াল করবেন, এবং সবাই প্রয়োজনে স্ক্রিনশট মারতে পারবে। স্ক্রিনশট মারেন এবং শেয়ার মারেন। হ্যাঁ, এটার উত্তর কি হবে বলেন তো? কয়েক সেকেন্ড ত্রিশুল দিছে টেবিল। আচ্ছা, বলো 11 সেকেন্ড না? জাহিদ, অর্ণব, দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। আমি এটা একটা লোক, আমি 1 সেকেন্ডে উত্তর নির্ণয় করতে পারবো। ওই অ্যালার্জির ফ্যামিলির জন্ম আমার এই সমস্যা। অ্যালার্জি, অ্যালার্জি গো, গরুর মাংস খাই না। একটি বানর 13 মিটার উঁচু, আমি বিস্তারিত বলতে চান না, এটা এই টাইপের যত গণিত আছে আপনি একটা ট্রিক্সে উত্তর নির্ণয় করবেন। মানে মুড যেটা দেওয়া থাকবে এইটা থেকে সে 1 মিটারে যতটুকু উঠে, এটা আপনি বিক করবেন আগে। এই যে দেখেন 1 সেকেন্ডে প্রথম মিনিটে উঠে কি 3 মিটার, এটা আপনি আগে বিক করবেন। 3 মিটার বিক করলে এখানে 10 মিটার রয়েছে, তাই না? এটা হলো হিসাব আপনার। তাহলে 10 মিটার থাকা মানে কি, এখানে ভালো করে খেয়াল করেন। একটা বানর যখন 3 মিটার উপরে উঠবে, তখন সে এই জায়গায় বসে থাকতে পারবে না, যেহেতু বাসটা পিচ্ছিল। সে করবে কি, প্রথম সেকেন্ডে 3 মিটার উঠবে ঠিকই, কিন্তু বসে থাকতে পারবে না, নিচে নিচে চলে আসবে পিচ্ছিল থাকার কারণে। তাহলে নিচে যা আসবে, নিচে আসবে 1 মিটার, এটার জন্য 1 মিনিট সময় লাগবে। তার মানে এখানে টোটাল তার সময় হচ্ছে 2 সেকেন্ড, সরি 1 সেকেন্ড উপরে, আর নিচে আসবে 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড সময় লাগবে। কিন্তু 2 সেকেন্ডে তার দূরত্ব মূলত 2 মিটার, দূরত্ব মূলত কি 2 মিটার, কারণ সময় যাবে তার, নষ্ট হবে 2 মিটার, এর জন্য 2 সেকেন্ড। তাহলে 10 মিটারের জন্য কত সেকেন্ড? সিম্পল বিষয়। তাহলে 2 মিটারের জন্য যদি 2 মিটারের জন্য যদি আমার 2 সেকেন্ড সময় নষ্ট হয় 2 মিটারের জন্য, তাহলে 1 মিটারের জন্য হবে 2/1, 2/2, আর আমার এখানে 10 থাকবে,
তাহলে 10-এর ক্ষেত্রে হবে কি 2/2 গুণ 10, তার মানে আমি 10 সেকেন্ড পাচ্ছি। এটা হতো আপনার 10 সেকেন্ড বলতে এখানে 3 মিটার বাদে। আমি তো এখানে এইটার হিসাব করছি তাই না, এখানে 10 মিটার হিসাব করছি। এই 3 মিটার তো আমি বাদ দিয়ে রাখছিলাম আগে থেকে, যে 13 থেকে 3 মিটার বাদ। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করি আমরা। দেখ, বাদ দেওয়ার পরে কি হয়েছে, উপরে এখানে যে 3 মিটার আছে, এই 3 মিটার কিন্তু লাফ দিয়ে সে উপরে উঠে যাবে, তখন আর সে নিচে নামবে না, যেহেতু মাথায় চলে যাবে। তার মানে এখানে আর 1 সেকেন্ড সময় লাগবে, তার মানে এখানে 10 সেকেন্ড আর 1 সেকেন্ড হচ্ছে 11 সেকেন্ড। বোঝা গেল? বলেন। বুঝছেন কিনা? না বুঝলে বলেন। এটা কি বোঝা গেল? 11 সেকেন্ড যে এটা বোঝা গেল? এই টাইপের যত গণিত আছে এইভাবে করবেন। প্রথমেই মোটটা থেকে বাদ দিয়ে ফেলবেন। মোটটা মোটটা থেকে বাদ দিবেন। মোট ছিল 13, 13 থেকে আপনি প্রথম সেকেন্ডে যেটা যাবে এটা বাদ দিবেন, এই 10 নির্ণয় করবেন। তারপরে উঠবে নামবে এটা বাদ দিবেন, উঠবে নামবে 2, তাহলে 2 যেটা সেটা কিন্তু 2 সেকেন্ডে, এখানে সবসময় হিসাব আসবে 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে যদি হয়, তাহলে আমরা যেটা লিখবো যে 2 সেকেন্ডে 2 মিটার, 2 মিটার 2 সেকেন্ডে, তাহলে 10 10 মিটার কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে উপরে যে উঠবে শেষে 3 মিটার, এটার জন্য 1 সেকেন্ড আপনি রাখবেন, জাস্ট এটা পরে যোগ করবেন। এটা কি বোঝা গেল? এটা বিষয়টা আবার ক্লিয়ার করে দিই সুন্দর করে, এটা একটা গণিত পরীক্ষায় আসে। এখন বিষয়টা আমি বুঝাই। এটা হলো একটা বাস, তৈলাক্ত বাস। 3 মিটার উপরে উঠছে বানর, উঠে আর বৈশা থাকতে পারে নাই, 1 মিটার নিচে নামিয়ে পড়ছে। তার মানে উঠার সময় তার 1 সেকেন্ড সময় লাগছে, নিচে নামার সময় তার 1 সেকেন্ড সময় লাগছে। টোটাল 2 সেকেন্ডে সে কতটুকু উঠছে? প্রথমে 3 মিটার, পরে 3 মিটার থেকে নিচে নামিয়ে পড়ছে 2 মিটার টোটাল। তার মানে 3 মিটার থেকে 1 মিটার বাদ যাবে, 2 মিটার উঠছে সে। এই 2 মিটার উঠছে যে তার সময় লাগছে 2 সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বিষয়। এখন টোটাল যে বাসটা এটা কিন্তু মূলত 13। এখন 13 যে বাসটা আছে, এই 13-র মধ্যে শেষে যে 3 মিটার, এখানে যখন এই জায়গায় কিন্তু সে ওঠানামা করবে, যখন এই জায়গায় আসবে, এই জায়গা থেকে যখন সে লাফটা দিবে তখন এই জায়গায় উঠবে, তখন আর সে নামবে না, মাথায় উঠে যাবে, তখন আর নামার প্রয়োজনও নাই, তখন তো আর তৈলাক্ত বাসে কোনো কাজ করবে না, উপরে উঠে যাবে। তার মানে এইটার জন্য 1 সেকেন্ড সময় লাগবে কিন্তু এই 3 মিটারের জন্য। এই জন্য আমরা এই 3 মিটার বাদ দিব, এই 10 মিটারের হিসাব নির্ণয় করব। এই 10 মিটারের মধ্যে সে উঠানামা করবে, উঠানামা করবে। তার মানে আমরা এখানে উঠানামার বিষয়টা দেখলাম যে 2 সেকেন্ডে উঠানামা করে 2 মিটার যায়। তার মানে আমরা যেটা লিখবো যে 2 মিটার 2 সেকেন্ডে যায়। ঠিক আছে, তার মানে 1 মিটার 2/1। যারা বুঝছেন ধন্যবাদ, তাকে একটু অপেক্ষা করেন। আর এই 2 2 কাটায় 1 থাকবে, একের সাথে 10 গুণ করলে 10 সেকেন্ড। তার মানে এই জায়গাটা উঠতে নামতে মোট সময় হবে 10 সেকেন্ড, আর শেষে 1 সেকেন্ড। এই হচ্ছে 11 সেকেন্ড। এইভাবে সব টাইপের গণিত হবে, এইভাবে সব টাইপের গণিত হবে। আশা করি ক্লিয়ার। পরে যাব। স্ক্রিনের প্রশ্ন দেখা যায় না? ঠিকঠাক দেখা যায়? আজ পরে যান। ট্রেন চলে আসছে, ট্রেন, ট্রেনের গণিতটা দেখেন। ট্রেনের 2টা গণিত দিছি আমি। আপনারা এই 2 ধরনের গণিত যদি বুঝেন তাহলে আপনারা খুব সহজে উত্তর নির্ণয় করতে পারবেন, ট্রেনের 2 ধরনের গণিত বুঝলে। একটু খেয়াল করেন তো। একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার, এটা প্ল্যাটফর্ম হবে। এই বানানটা একটু মিস করছে, এখানে প্ল্যাটফর্ম হবে। একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে এখানে ট্রেনটি এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল করে। যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এটা মনে করেন প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা প্ল্যাটফর্ম মনে করেন। যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন ট্রেনের দূরত্ব এবং প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হবে। ট্রেনটা যখন এই জায়গায় আসবে, ট্রেনটা যখন এই জায়গায় আসবে ট্রেন, তখন এই 2টা জায়গা অতিক্রম করতে হবে। তার মধ্যে একটা জায়গার দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 800, 800 দেওয়া আছে। আপনাকে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1 মিনিটে ট্রেনটা অতিক্রম করে যায়, তার মানে কি ট্রেনটা এই জায়গায় থাকে এই অবস্থায়,
ট্রেনটা এই অবস্থায় থাকে, তার মানে এই পুরো জায়গাটা, এই জায়গাটা সে 1 মিনিটে অতিক্রম করে চলে যায়। আর 1 মিনিটে অতিক্রম করে চলে যাওয়া মানে কি, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চলে যাওয়া। তার মানে আমাকে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কতটুকু এটা নির্ণয় করার জন্য আমাকে 1 মিনিটের হিসাব করতে হবে, যেহেতু সে 1 মিনিটে ট্রেন এবং প্ল্যাটফর্ম দুইটা দূরত্বই অতিক্রম করে। একদম সহজ। আমরা গতিবেগ থেকে কাজটা করব। গতিবেগ কি দেওয়া আছে বলেন তো? ঘন্টায় ঘন্টায় 84 কিলোমিটার বলতে কি বোঝায়? মানে ঘন্টায় 84 কিলোমিটার বলতে বোঝায়, এটা বোঝায় যে 3600 সেকেন্ডে 84,000 মিটার। 84,000 মিটার, এটাকে মিটারে নিবেন, এটাকে সেকেন্ডে নিবেন। ঘন্টা সেকেন্ডে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমার উদ্দেশ্য হচ্ছে 1 মিনিটের হিসাব নির্ণয় করা। 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে আমাদের যেটা 1 মিনিট মানে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে 60 সেকেন্ড। আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ট্রেনটা আগের অবস্থান থেকে আগের অবস্থান থেকে আগের অবস্থান থেকে পরের অবস্থানে যাবে, যখন সে এই জায়গাটা অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন এবং প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করবে, এটার জন্য সময় লাগবে তার 1 মিনিট। 1 মিনিটে সে চলে যাবে দুইটা জায়গা। তার মানে কি আমাকে দুইটা জায়গা দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এখানে প্রথমে আপনি এককে নিবেন, তারপরে আপনি 60-এ নিবেন। 60-এ নেওয়া মানে কি? 1 মিনিটের হিসাব বের করা। তার মানে 1 মিনিটের হিসাব বের করে ফেলতে পারেন। এইভাবে গতিবেগের সূত্র থেকে আপনি সবগুলো গণিত উত্তর করতে পারবেন। দুইটা শূন্য বাদ দিবেন, 6×6 = 36 হবে। ঠিক আছে? তারপরে যদি আপনি এটাকে ভাগ করেন, তারপরে এখানে যেটা হবে 6, আমরা দুইটা শূন্য বাদ দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিলাম, এখানে দুইটা শূন্য আছে কিন্তু, তার মানে এখানে 1400 হবে। এই 1400 হবে, ভালো করে খেয়াল করেন। তার মানে এই জায়গাটা অতিক্রম করতে তার 1400 মিটার লাগবে। তার মানে প্ল্যাটফর্ম আছে অলরেডি 400 মিটার, তার মানে 400 মিটার বাদ দিলে 1400 থেকে 600 মিটার ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে। বোঝা গেল? না বুঝলে বলেন। হুম? বোঝা গেল? এটা বুঝলেন কিনা আমাকে একটু কনফার্ম করে ফেলেন, আমি এটা শেষ করে দেবো। এটা কি বোঝা গেল? আপনি সবসময় চিন্তা করবেন ট্রেন, প্ল্যাটফর্ম, সেতু। এখানে সেতু বলা হয়, পরীক্ষায় সেতুর কথা বলে। এই সেতু আর ট্রেন যাওয়া মানে কি, ট্রেনের দৈর্ঘ্য যাওয়া মানে কি, এই একসাথে যাওয়ার মানেটা হচ্ছে এইটাই, যে কতটুকু সময়ে প্ল্যাটফর্ম অতিক্রম করবে বা ট্রেন অতিক্রম করবে, এই সময়ের দূরত্বটা নির্ণয় করবেন। তারপরে ট্রেনের দৈর্ঘ্য থাকতে পারে, আপনি ট্রেনের দৈর্ঘ্য বাদ দিলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আসবে, আর যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দেন ট্রেনের দৈর্ঘ্য আসবে। সেতুর দৈর্ঘ্য বাদ দিলে ট্রেনের দৈর্ঘ্য আসবে। এই গণিতগুলো কিন্তু দুইভাবে আসে। অনেক সময় বলা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নাই, ট্রেনের দৈর্ঘ্য আছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? একই বিষয়। আপনি জাস্ট শেষে দেখবেন একটা সময় থাকবে, এই সময়টা হতে কতটুকু যাবে এইটা আপনাকে নির্ণয় করতে হবে। এই দূরত্বটা থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য থাকে আপনি বিক করবেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আসবে। আর যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে তাহলে আপনি বিক করে দিবেন, ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে। এই হচ্ছে বিষয়টা। মোটামুটি বুঝলে তো হবে না? মোটামুটি না, আমি বিষয়টা আর 30 সেকেন্ড সময় নিয়ে বিষয়টা আমি কনফার্ম করে দিই আপনাদের। বিষয়টা দেখেন, আমাকে সেকেন্ডের হিসাব করতে হবে। প্রথমে বুঝতে হবে যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তারপরে ট্রেন অতিক্রম করবে প্ল্যাটফর্মকে। প্ল্যাটফর্মে কখন অতিক্রম করবে? প্ল্যাটফর্মকে কখন অতিক্রম করবে? যখন এই অবস্থায় ট্রেনটা এই অবস্থায় যাবে, এই টোটাল জায়গাটা যাবে। আর এটার জন্য 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমার এখানে গতিবেগ কি? 84,000 মিটার। 84,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে এই 60 সেকেন্ডে যাইতে গেলে কতটুকু দূরত্ব যাইতে হবে? 1400 মিটার দূরত্ব যাইতে হবে। এই 1400 টোটালটা, তার মানে এখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 800 আছে, তার মানে বাকিটা 600। এই হচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ। পরে যাবো, দেখেন। এখন আরেকটা আছে ট্রেনের দৈর্ঘ্য, এটা দেখেন। এটাও কিন্তু এই টাইপের গণিত কিন্তু পরীক্ষায় থাকে। তাহলে এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে কোনো কুটি, কোনো ল্যাম্পপোস্ট, কোনো ব্যক্তি, এই ব্যক্তি, কুটি, ল্যাম্পপোস্টকে এই যে ট্রেনটা অতিক্রম করবে, তার মানে এখানে সিম্পল একটা বিষয়।
যদি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে কোটির দৈর্ঘ্য, ব্যক্তির দৈর্ঘ্য, ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য অতিক্রম করা হয়ে যায়। এর মানে কি? এর মানেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এই যে দূরত্বটা, এই দূরত্বটা অতিক্রম করতে যে সময়টা লাগে এই সময়টা আপনাকে নির্ণয় করতে বলছে তারা। শুধু ট্রেনের দূরত্বের পরিমাণটা যাইতে কতটুকু লাগে, কারণ এটা তো স্থির অবস্থান, কোনো ব্যক্তি, কোনো ল্যাম্পপোস্ট, কোনো কোটি, এটা স্থির থাকবে, সেটাকে অতিক্রম করে চলে যাবে। এটার জন্য আলাদা দৈর্ঘ্য ধরা হবে না, যেরকম ভাবে আমরা সেতু অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরি, এটা কিন্তু এরকম আসবে না। এখানে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা যাইলেই হবে। আর প্ল্যাটফর্ম আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে মানে কি, প্ল্যাটফর্ম সেতুর দৈর্ঘ্য মিলে যোগ করে আমাদের বের করতে হয়। এখানে কিন্তু কোনো রকম যোগ করার কোনো কিছুই দরকার নাই। আশা করি ক্লিয়ার। তাহলে এই জায়গায় দেখেন, একটি রেল লাইনের পাশে একটি তাল গাছ ঘন্টায় এত কিলোমিটার বেগে ধাবমান, সরি, তাল গাছ রয়েছে। এটা মনে করেন তাল গাছ, এটা তাল গাছ, ঘন্টায় কত কিলোমিটার? 45। তাহলে এটাকে প্রথমে আপনি মিটারে নিয়ে যাবেন, দেখেন। তারপরে এটাকে আপনি কি করবেন? একদম সহজ বিষয়, এটাকে আপনি সেকেন্ডে নিবেন। এই যে আপনার গতিবেগ রেখা হয়ে গেল। তারপরে বলছে এত মিটার লম্বা ট্রেন যাইতে কতটুকু সময় লাগবে। তার মানে প্রথমে আপনি গতিবেগটা লিখবেন, লিখে পরে এখানে যে দূরত্বটা দেওয়া থাকবে, আপনি তো মিটারে নিয়ে গেছেন, এই দূরত্বটাকে জাস্ট আপনি গুণ করে দেন, তাহলে উত্তর চলে আসবে সরাসরি। তাহলে এখানে দেখেন 2 শূন্য বাদ, তারপরে আমরা এখানে 6 দ্বারা যদি ভাগ করি, 6 যেটা আসবে, দেখেন আমরা একটু ক্যালকুলেশন করি। এই বিষয়টা বোঝা গেল কিনা বলেন তো? এই বিষয়টা, এটার মানে কি ছিল? এটার মানে ছিল এরকম যে আমাদের সময় বের করতে হবে এখন, এই জন্য সময়টা হাতে ডান দিকে রাখতে হবে, লিখতে হবে এত এত মিটার যায় 3600 সেকেন্ডে। ঠিক আছে, 1 মিটার যায়, এই যে দেখেন আমরা একটু ভুল করে ফেলছি এই জায়গায়, এই জন্য আমি এটা লিখে দিচ্ছি। এটা তখন পরিবর্তন হয়ে যাবে, তখন এত মিটার যায় এত সেকেন্ডে, কিন্তু আমার যাইতে হবে 150। এই জন্য এটার সাথে 150 কি হবে? গুণ হবে। ব্যাপারটা এই জায়গায় গুণ হবে। আপনি গতিবেগের সূত্র থেকেও পারেন, তবে গতিবেগের সূত্র কখন বিপরীত হয়, কখন কি হবে, কখন সময় আসবে, কখন দূরত্ব আসবে, বেগ আসবে, এগুলো আপনার এখান থেকে বুঝতে গেলে অসুবিধা হইতে পারে। এখন আমরা এখানে থেকে 3টা শূন্য বাদ দিয়ে ফেলবো, দেখেন 3টা শূন্য আমরা বাদ দিয়ে ফেললাম। তার মানে 15 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে ভাগ করলে 12 হবে। তার মানে 12 সেকেন্ড, 12 সেকেন্ড সময় লাগবে। এটা কি বুঝছেন কিনা সবাই একটু করেন, বলেন। 3600 কেমনে আসছে? ভেরি গুড। 1 ঘন্টা, আমরা এখানে যে গতিবেগ ছিল ঘন্টায় 45, আপনি সবসময় গতিবেগটাকে যদি ঘন্টা থেকে সেকেন্ডে নেন তাহলে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। গতিবেগের এককগুলো মূলত যে কিলোমিটার পার আওয়ার, ব্যাপারটা এই জায়গায় ms1, মানে আপনি মিটারে নিলে সেকেন্ডে চলে যাবে, আর যদি কিলোমিটারটা রাখেন তাহলে এটা ঘন্টায় থাকবে। এগুলো হচ্ছে গতিবেগের একক, এর বিষয়টা আর কি এরকম, এটা এইভাবে মনে রাখবেন। এটা কি বোঝা গেল? 12 সেকেন্ড যে লাগবে, বোঝা গেল কিনা বলেন? ইম্পর্টেন্ট, 12 সেকেন্ড যে লাগলো এটা কি বোঝা গেল? সবাই বুঝছেন কিনা এটা বলেন। আর আবার একটু ক্লাসটা এই ফাঁকে শেয়ার করেন। এটা কি বুঝছেন? রাজু, অন্য যারা আছেন দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। ইম্পর্টেন্ট গণিত আছে। আর দেখেন, কোনো পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, 5 জন অতিথি আসলে ওই খাদ্য মোট কতদিন চলবে? সহজ বিষয়। এখন এই টাইপের গণিতগুলো আপনি বিস্তারিত না লিখে শর্টকাটই করতে পারেন। কিরকম? প্রথম যে দুইটা সংখ্যা দেওয়া আছে, প্রথম দুইটা সংখ্যা দেওয়া আছে, এই প্রথম দুইটা সংখ্যা গুণ করবেন, আর প্রথম যে জন আছে এই প্রথম জনের সাথে পরে যে 5 জন আসছে এটা যোগ করে দিবে, তাহলে আপনার উত্তর চলে আসবে। তাহলে 10, 30, 15, 15 দুগুণে 20, তার মানে 20 উত্তর। ঠিক আছে, এইগুলো পরীক্ষার হলে এই কাজটা করতে হয় মূলত, বিস্তারিত না লিখে। এখন আপনি যদি লিখতে চান লিখতে পারবেন। আপনাকে বলছে দিন নির্ণয় করার জন্য, তাই না? আপনি লিখবেন 10 জনে, 10 জনে কয় দিন? প্রথমে 10 জনে হচ্ছে 30 দিন। এখন 10 জনে যদি 30 দিন হয় তাহলে একজনে যদি করতে চান সময় বেশি লাগবে। বেশি লাগবে মানে কি? গুণ করতে হবে। তার মানে এই একজনের জায়গায় এখন চলে আসছে, আগে ছিল 10, নতুন অতিথি আসছে 5, তার মানে টোটাল হয়েছে 15। এই 15 আসবে একজনের জায়গায়, তখন কিন্তু কম হবে, তার মানে এইটাই হবে লাস্টে। ঠিক আছে, এরকম হবে আর কি। আপনি যদি বিস্তারিত না লিখে এইভাবে করেন, ঐকিক নিয়মের গণিতগুলো করা যায়। প্রথম সংখ্যাগুলো গুণ হয়, পরেরটা ভাগ হয়। ঠিক আছে, পরে যাবো।
তার মানে 20, 20 হচ্ছে উত্তর, ইম্পর্টেন্ট গণিত। তারপরে দেখেন আরেকটা গণিত আছে এখানে, স্ক্রিন ক্লিয়ার কিনা, স্ক্রিনের যে দেখা যায় সবকিছু গণিতটা দেখা যায়, যে লেখাগুলো ক্লিয়ার দেখা যায়, বলেন তো কারো কি এরকম প্রবলেম হয় যে আপনি লেখাগুলো দেখতে আপনার সমস্যা হয়? এখন বিষয়টা হলো পরেরটা, যে 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 18 দিনে কাজটি শেষ করতে কতজন নতুন লোক লাগবে, এরকম কিন্তু পরীক্ষা আসে। এই যে লোক চলে যাওয়া, লোক আসা, কতজন লোক লাগবে, এই টাইপের যে বিষয়গুলো এগুলো দেখবেন আপনারা। তাহলে এখানেও একই ঘটনা। কি ঘটনা দেখেন তো, প্রথমে দুইটা সংখ্যা আপনি গুণ করবেন, আর কোনো কথা না, আর সেটাতে ভাগ করে দিবেন, বাস। তাহলে এখানে হইল কি দেখেন তো, 6 দ্বারা যদি ভাগ করেন তাহলে 5 হবে, 3 হবে, 3 সাথে কত হবে, 21 হবে, তার মানে 5 সাথে 35 হবে। তার মানে এটা যেটা বের করছি এটা কিন্তু আমরা জন বের করছি, জন। ঠিক আছে, এখন আগে ছিল কয়জন, আগে ছিল হচ্ছে 30 জন, এখন হচ্ছে 35 জন, তার মানে অতিরিক্ত লাগবে 5 জন। এটা কয়েক সেকেন্ড লাগে, আর বেশি লাগে না। হ্যাঁ, ছাত্র চলে গেলে বিয়োগ, আসলে যোগ। যারা আসে, কিছু কিছু লোক আসে, আসে কিন্তু আবার যায় না, এরকম লোক আছে কিন্তু আবার, দেখবেন অতিথি আসলে তো আবার চলে যায়, ছাত্র আসলে চলে যায়। তাহলে 5 জন উত্তর, এটা কি বুঝলেন? গড়, তারপরে আমরা গড়ে যাব এখন। আমরা কি বুঝলাম, ঐকিক নিয়ম, গড়, লসাগু গসাগু, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আজকে। পিতা মাতার গড় বয়স 34, মানে 2 জন। পিতা মাতা এবং পুত্রের 28, পুত্রের, এগুলো হচ্ছে আপনার ক্যালকুলেশন। যারা পারদর্শী, গণিত, গুণ এবং ভাগ করার পারদর্শিতা যাদের বেশি, এই গণিতগুলো তাদের জন্য কয়েক সেকেন্ড লাগে, এটা জানা সবার। 3 জনের বয়স 28 গড়, 3 জনের মোট এটা, এটা থেকে আপনি 2 জনের বয়স এর সমষ্টি বাদ দিবেন, তাহলে তাদের গড় ছিল এটা। এখন এই কাজগুলো, মূল বিষয়টা হচ্ছে যারা দ্রুত গতিতে আপনারা গুণ করতে পারেন, বিয়োগ করতে পারেন, তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। 3 8 24, 3 2 6 7 8, তারপরে 72। এখন আপনি বিয়োগ করবেন 2, 12, শেষ। বোঝা গেল? ফয়সাল, রাজু। অনেকে ক্লাস শেয়ার করে না। ফেড ব্যাচের এই ক্লাসগুলো আসলে এভাবে দেওয়া ঠিক না, তাদের জন্য আলাদা ফ্রি ক্লাস করবো, কিন্তু ফেড ব্যাচের ক্লাস আর দিব না। ওকে, আপনারা যারা আছেন ফেড ব্যাচের বাইরে যারা আছেন, আমাকে ফলো করেন, তাদের জন্য আলাদা লাইভ দিব, কিন্তু ফেড ব্যাচের ক্লাস আর দিব না। ওকে, থ্যাংক ইউ। পরে যাব। এখন পরে বলছে যে পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 হলে মাতার বয়স কত? একদম সহজ। এখানে সমস্যাটা হচ্ছে মা বয়সে ছোট, ঠিক আছে, এই হলো সমস্যা, আর কিছু না। পুত্র কিন্তু 2 জায়গায় সেম, ভালো করে খেয়াল করেন। তাহলে আপনি যদি এইভাবে বুঝেন আমার মনে হয় সহজ হবে। পিতা 2 পুত্র, ঠিক আছে, পিতা মাতা, মাতা 2 পুত্র, ব্যাপারটা খেয়াল করেন। তাহলে পিতা 2 পুত্র, মাতা 2 পুত্র, এখানে তাদের ডিফারেন্সটা কি? এখানে তাদের ডিফারেন্সটা, গড় ডিফারেন্সটা কি 2 বছর করে কম। তাহলে ব্যক্তি আছে কয়জন? এখানে 6 জন আছে। তার মানে আপনি এই জায়গা যদি খেয়াল করেন যে পিতার বয়স এটা দেওয়া আছে, তার মানে এই জায়গায় যদি আপনি খেয়াল করেন যে এখানে এই দুইটা যদি আপনি বিগ করেন, বা তাদের যে ব্যবধানটা আছে এটা খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, পিতা ও পুত্র, পিতা 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। এখানে যে 3 জন আছে, আপনি যদি এভাবে করতে চান এটা করতে পারবেন। এখানে দেখেন, এখানে যে 3 জন আছে 3 দ্বারা ভাগ করলেন, ঠিক আছে। তারপরে এখানে যে 3 জন আছে দেখেন, আমি একটু আপনি দিয়ে ইকুয়েশনটা দেখাই, যে 2 পুত্র, এখানে মাতা, হ্যাঁ, এখানে মাতা, মাতা আছে, তারপরে 2 পুত্র, এখানে আপনি 3 দ্বারা ভাগ করলেন। এখন এই দুইটার মধ্যে বয়সের গড় কত? এই যে এরকম করে, এরকম টাইপের একটা করে কিন্তু এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল 3 জন ব্যক্তির নামে। তাহলে এইভাবে করলেও কিন্তু হয়ে যায় আপনার,
খুব সহজে কিন্তু হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে লসাগু করেন, দেখেন নিচে কিন্তু 3 থাকবে, আর উপর থেকে একজনের মান কিন্তু বসবে, আর পুত্র পুত্র বাদ যাবে। তাহলে এখানে পিতার মানটা বসবে, আর এখানে থাকবে কি মাতা। ওকে, আর এখানে আমরা 2 পাচ্ছি। আর গুণ করেন তো, আর গুণ করেন। গুণ করলে আপনি মা সমান কত পাচ্ছেন? 3 দুগুণে কত? 6। আর এটাকে যদি আপনি পক্ষ চেঞ্জ করে ফেলেন তাহলে 36 হবে। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 24। এটা হবে প্লাস 3 দুগুণে 6, 6 বিয়োগ হবে, তার মানে এটা 30 ছিল, সরি এটা 30 ছিল, এটা 30 ছিল। ঠিক আছে, তার মানে এখানে আমরা 24 পাচ্ছি, 24। এটা কি বোঝা গেল? না না, বিষয়টা হলো রনি দাস, বিষয়টা হলো এগুলো ফেড ব্যাচের ক্লাস। ফেড ব্যাচের ক্লাস পাবলিক করার মানে কি? আপনারা একটু সহযোগিতা করলেন, শেয়ার করলেন, আর আপনাদের জন্য তো সবসময় ফ্রি ক্লাসগুলো হচ্ছে। আর প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু আপনাদের সলভ করে দেওয়া হচ্ছে ফেজে। এখন কোনো কারণে ফেড ব্যাচের ক্লাসগুলো ফ্রি করা হইলে আপনারা একটু শেয়ার করবেন। অনেকেই ফ্রি ক্লাসগুলোতে সবসময় শেয়ার করে, কিন্তু কিছু লোক আছে যারা আমরা আসি কিন্তু ক্লাসগুলো আর শেয়ার করি না। গিভ এন্ড টেক এগুলো বুঝতে হয়। আচ্ছা, পরের গণিতটা যান। 11টা সংখ্যার গড়, প্রথম 5টার গড়, শেষের 5টার গড় দেওয়া আছে, ষষ্ঠ সংখ্যাটা কত? এটা জাস্ট ক্যালকুলেশন, আপনি দ্রুত গতিতে করে ফেলবেন, দ্রুত। আগেরটা কি রিপিট করব? না, আগেরটা তো বিয়োগই করছিলাম, মানে আমি যেটা লিখছিলাম এটা ছিল এরকম, আপনারা দেখেন নাই। আর এটা ছিল মাতা, অর্থাৎ এখানে যেটা আসবে মাতা মাইনাস আসবে, আর এখানে -24 আসবে, তার মাইনাস মাইনাস বাদ দিলে তো 24 হবে, ব্যাপারটা এরকম। আর একটা শর্টকাট কৌশল আছে এখানে। কৌশলটা হলো 3 জনের গড় বয়স যদি 2 বছর কমে, তাহলে মোট কত বছর কমবে? 6 বছর কমবে। এই 6 বছরের জন্যই তো সমস্যাটা, তাই না? 6 বছরের সমস্যা, দেখেন ভালো করে দেখেন আগেরটা। একটু শর্টকাট, আর একটু সুপার শর্টকাট করে দিই। 3 জন ব্যক্তির বয়স 2 বছর করে কমে, তার মানে মোট কমে কত? 6 বছর। এখন পিতার বয়স যদি 30 বছর হয়, তার মানে 30 বছর থেকে আপনি 6 বছর বাদ দিবেন, কারণ মা ছোট। মা কি ছোট, এই জন্য মার বয়স হচ্ছে 24। এটাই তো সহজ, ওইভাবে না করলে হবে। ঠিক আছে, তারপরে এটা, এই কাহিনীটা কে করছেন? উত্তর করছেন কে? কে করছেন উত্তর? কে করলেন উত্তর? 11টা সংখ্যার গড় দেওয়া আছে, তার মানে 11টার সমষ্টি। দ্রুত, 11টার সমষ্টি। তারপরে এই জায়গায় আছে 5টার গড়, খেয়াল করেন। 5টার গড় হলো 25, তারপরে 5টার গড় 28। এখন এই কাজ যে তাড়াতাড়ি করতে পারবেন তার উত্তর তাড়াতাড়ি আসবে, যে তাড়াতাড়ি করবেন তার উত্তর তাড়াতাড়ি আসবে। 40, 5 দুগুণে 10, 11, 12, 13, 14, বাস। যে তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি উত্তর চলে আসবে। তার মানে এখানে আমরা 390 পাচ্ছি। তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0, 10, 11, 12, 13, 4, 4 পাচ্ছি। ওকে, নাকি ঠিকঠাক আছে সব? ভুল আছে কি কোথাও দেখেন তো? এটা কি ভুল টুল আছে নাকি? দেখে গণিতে ভুল করলাম, যোগ বিয়োগ ভুল আছে। 5 5-এ কত? ও সরি, সরি সরি সরি, এটা 25 ছিল, সরি এটা 25 ছিল। 5 25-এ 125, তারপরে 5 8-এ 40, 5 দুগুণে 10, 11 12 13 14, এইটা হবে এরকম, সরি। তাহলে এইটা হবে এইরকম 265। তার মানে আমরা যদি বিয়োগ করি 5 পাবো, 7 পাবো, 6 পাবো। ওকে, আশা করি ক্লিয়ার। 65, ঠিক আছে, থ্যাংক ইউ। 65 যারা উত্তর দিচ্ছেন সঠিক উত্তর। আচ্ছা, সামনে যাব। 4 গুণ 25 হবে। হ্যাঁ ঠিক আছে, এটাই ভুল ছিল। তারপরে দেখেন গড় গতিবেগ রিলেটেড গণিত কিন্তু পরীক্ষায় থাকে, গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগে আমরা সুপার শর্টকাট দেখব। যদি গড় গতিবেগ চায় তাহলে আপনার চোখ বন্ধ করে আপনি যে কাজটা করবেন, যে এক ব্যক্তি ঘন্টা 4 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল, এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে আবার আগের স্থানে ফিরে আসলো, যাতায়াতে গড় গতিবেগ কত? যাওয়া এবং আসা কিন্তু সময় সমান। এই টাইপের গণিতগুলোর ক্ষেত্রে, আমি বারবার বলতেছি, এই টাইপের গণিতগুলোর ক্ষেত্রে উপরে গুণ করবেন, নিচে যোগ করবেন, আর কোনো কাজ করার দরকার নাই। উপরে গুণ, নিচে যোগ,
উত্তর চলে আসবে 12/7। এখন এটাকে যদি আমরা সমস্ততে নেই তাহলে আসবে 1/7/5 এরকম আসে না। ও সরি, এখানে আরেকটা বিষয় আছে, শর্টকাটের মধ্যে একটু ঝামেলা আছে, দেখেন একটু ঝামেলা। 2 দ্বারা গুণ করতে হবে এটা। এই ধরনের যত গণিত আছে সব গণিত গড় গতিবেগ যদি চায়, দুইটা বেগ দেওয়া থাকে, দুইটা গতিবেগ দেওয়া থাকে, গড় গতিবেগ চারা চাইছে, উপরে গুণ নিচে যোগ গুণ 2, উপরে গুণ নিচে যোগ 2 গুণ, তার মানে এখানে আমরা যেটা পাবো 7 পাবো, আর এখানে পাবো 24। এই যে এটা হবে, তার মানে 3 সাথে কত হবে 21, 7/3 এটা হবে। দেখেন এটা কি বোঝা গেল কিনা বলেন, সবাই একটু কনফার্ম করেন, আমাকে কমেন্টস করেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখি তো শেয়ারের অবস্থাটা কি। ওই যে আগেরই 32টা শেয়ার, এটা কি হয় ভাই? না না, হয়েছে মোটামুটি। যাই হোক, আরো করেন, শেয়ার করতে থাকেন। এই যে 2 নং অপশনটা যে সঠিক উত্তর, এটা আপনারা বুঝছেন না কে কে বলেন। গড় বেতে গড় গতিবেগের যে গণিতগুলো, উপরে গুণ নিচে যোগ পাশে 1 2 দ্বারা গুণ, উপরে গুণ নিচে যোগ পাশে 2 দ্বারা গুণ, কিন্তু বিস্তারিত এগুলো কোথায় থেকে আসছে কিভাবে এটার কাহিনী আছে, এটা সম্ভব না এই মুহূর্তে। 2 কিভাবে আসলো, হ্যাঁ, রুবিনা আফরিন, 2 কিভাবে আসলো, এটা বেসিক থেকে আসছে। মানে এখানে আপনাকে গতিবেগ নির্ণয় করতে গেলে দূরত্ব বাই সময় জানতে হয়, তাহলে সময় এবং দূরত্ব বের করতে হবে, এখান থেকে বের করলে ওখানে ক্যালকুলেশন করলে 2 আসে। কিন্তু এইটা আমি এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না, এই শর্টকাটটা শুধু আপনারা দেখেন। 6 8 10 এর গাণিতিক গড় 7 8 9 কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, জাস্ট আপনি বিগ করে দিবেন, আর কিছু না। উপরে 3টা সংখ্যা থেকে নিচের সংখ্যা 3টা সংখ্যা বিগ করে দেন, তাহলেই হবে। 2টা সংখ্যা বিগ করে দেন, মানে উপরে যে 3টা সংখ্যা আছে এই 3টে সংখ্যা থেকে নিচের 2টা সংখ্যা বিগ করেন, আর কোনো কথা নাই, উত্তর চলে আসবে। তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, তার মানে 8। বিগ করার কৌশল দেখছেন, এখানে আমি 6 রাখছি, এই যে 8, 8 থেকে 7 বিগ করছি 1, আর 10 থেকে 9 বিগ করছি 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। এখন এটা আবার কোন নিয়ম, প্রশ্ন হইতে পারে আপনার। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন, সবাই একটু বলেন। হ্যালো, কন কথা কন, কোনো সমস্যা? পরে ক্রিকেট, একজন ক্রিকেট খেলোয়াড় 24 ইনিংস খেলেছেন, গড়ে তার রান পেয়েছেন 20। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। একজন ক্রিকেট খেলোয়াড় 24টা ইনিংস খেলছে, 24টা ম্যাচ মনে রাখেন, 20 করে রান পাইছে, তার মানে তার মোট রান হয়েছে 480। 24টা ম্যাচ খেলে 480 একজন ক্রিকেটের ক্রিকেট ক্রিকেটারের। পরবর্তী ইনিংসে তার স্কোর এত, তার মানে প্রথমে 24টা ইনিংস খেলছে, মানে সরি 20টা ইনিংস খেলছে না, 24টা, 24টার পরে আরেকটা ইনিংস খেলছে, তার মানে টোটাল তার ইনিংস হচ্ছে 25টা। ঠিক আছে, এই 25টা ইনিংস মানে আপনি এভাবে মনে রাখেন যে 25টা ম্যাচ খেলছে, তাহলে 25টা ম্যাচ খেললে তার গড় রান হয়েছে কত, সরি স্কোর হয়েছে তখন কত 45। তার মানে আপনি একটু ভালো করে খেলেন, আগে ছিল এই রানটা, এই রানটার সাথে পরবর্তী ম্যাচের রান যোগ হবে, তাহলে পরবর্তী ম্যাচের রান যদি যোগ হয় তাহলে হবে এটা, তাই না? তখন তার গড় কত হবে, তখন টোটাল কিন্তু 25টা ম্যাচ খেলছে সে, তার মানে আমরা গড়টা বের করার জন্য যে মোট রানটা পাইছি, এই মোট রানটাকে 25 দ্বারা ভাগ করে দিব, এখানে হবে 2 বার, পরে হবে 1 বার, 21 হবে। একদম সহজ, বুঝছেন কিনা? বুঝা গেল? এই যে 21 যে উত্তর, এটা আপনারা বুঝছেন কিনা বলেন। প্রথমে ইনিংস ছিল 24টা, রান ছিল গড় 20, তার মানে 24 আর 20 গুণ
মোট রান। পরে আরেকটা ম্যাচ খেলছে, ওখান থেকে 45 পাইছে, তার মানে আগের ম্যাচের সাথে পরের ম্যাচের রান যোগ হবে। আর আগের ইনিংসের সাথে পরের একটা ইনিংস যোগ হবে, তার মানে মোট ইনিংস এখন কত? 25। মোট রান এখন কত? 525। তার মানে আপনি যদি ভাগ করে ফেলেন গড়টা চলে আসবে। আচ্ছা, 6, 10টি সংখ্যার গড় দেওয়া আছে 7, প্রতিটিকে 12 দিয়ে গুণ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? এই ধরনের এগুলো আপনাদের বেসিক, এখন এই মুহূর্তে সব ক্লাসে এই সময় বোঝানো সম্ভব না। আপনারা খেয়াল করেন, এখানে বলছে 10টা সংখ্যার গড় হচ্ছে 7, এখন প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করলে নতুন সংখ্যার গড় কত হবে? মানে নতুন সংখ্যার গড় হবে 7 গুণ 12, মানে 84 হবে। সহজ কথা, 84 হবে। বুঝছেন কিনা বলেন? এটা বেসিক বুঝাইলে বুঝবেন আরো সহজ করে, কিন্তু এই সময়ে সম্ভব না। সবাই একটু শেয়ার করি আরেকবার, সবাই আরেকটু শেয়ার করে ফেলি, সবাই আরেকটু শেয়ার করে ফেলি, ক্লাসটা আরেকটু শেয়ার করে ফেলি। আর একদম নতুন কোর্স শুরু হয়েছে, শূন্য থেকে জব গণিত প্রস্তুতি, সুপার শর্টকাট সহ বেসিকের যা আছে এভরিথিং, এবং লিখিত পরীক্ষায় যা আছে সবকিছু, এবং লেকচার বুক সহ যারা এডমিশন নিতে আগ্রহী এবং একদম নতুন থেকে গণিত সবকিছু শিখতে চান, শর্টকাট সহ শিখতে চান, তারা একটা কোর্স করলেই দুনিয়ার সব চাকরির পরীক্ষার প্রস্তুতি হবে, শুধু ব্যাংক ছাড়া। তবে ব্যাংকের ক্ষেত্রেও আপনার অনেকটা উপকার হবে, কারণ ব্যাংকে যেহেতু ইংলিশ ভার্সনে থাকে, আপনি যদি বাংলা ভার্সনটা ভালো বুঝেন তাহলে ব্যাংকের গণিতগুলো আপনি খুব সহজে পারবেন। দেখেন, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল আছে, এই টাইপের যত গণিত আসে, পরের 5টার যোগফল কত? 5 স্কোয়ার করে দিবেন, সাথে প্রথম 5টার সাথে 5 স্কোয়ার, যদি 4টা বলে 4 স্কোয়ার, 6টা বলে 6 স্কোয়ার, আর কিছু না। এই কাজটা করবেন, তার মানে 585। ওকে, 3 নম্বর উত্তর বোঝা গেল? ঠিক আছে, সামনে যাই। এই ধরনের গণিতগুলোর গড় পরীক্ষা আসে, আপনাদের এই গড়গুলো কিন্তু দাঁড়াতে আসে এরকম ভাবে 1 থেকে 100 পর্যন্ত গড় কত। এখন আমি কিন্তু ওখানে বলছিলাম একটা কথা, যে আপনি যত সমান্তর দ্বারা পাবেন, দুনিয়ার যত সমান্তর দ্বারা আছে, শেষ পদ আর প্রথম পদ আপনি যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, গড় চলে আসবে। সকল সমান্তর দ্বারার ক্ষেত্রে এটা প্রযোজ্য। শেষ পদ এবং প্রথম পদ যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে সকল সমান্তর দ্বারার গণিত উত্তর চলে আসবে। এটা কি বোঝা গেল? সবাই কমেন্টস করেন, ঘুমায় আছেন নাকি বুঝলাম না। কমেন্টস করেন, ক্লিয়ার? পরে যাব। 3 বছর আগে রহিম এবং করিমের বয়সের গড় ছিল 18। 3 বছর আগের কথা। রহিম এবং করিম দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির গড় বয়স ছিল 18। আলম তাদের সঙ্গে যোগদান করায় তাদের গড় বয়স হয়ে গেছে 22। তার মানে যে ব্যক্তি আসছে তার বয়স বেশি ছিল। সহজ কথা, একদম সহজ। তাহলে আলমের বয়স কত? প্রথমে আলম সহ যে দুইজন ছিল ওরা হলো 3জন, 3জনের মোট বয়স, আর রহিম করিমের যে মোট বয়স দুইজনের আপনি বাদ দিবেন, তাহলে উত্তর চলে আসবে। এটা ক্লিয়ার? বলেন তো ক্লিয়ার কিনা? এই 1 নং অপশন সঠিক, দ্রুত গতিতে বলবেন। আমার মনে হয় ক্লিয়ার, সহজ কথা। হ্যাঁ, পরে গণিতে দেন। কোন শ্রেণীতে 20 জন ছাত্রছাত্রীর বয়সের গড় হচ্ছে 12 বছর, 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জনের বয়সের গড় কত? এই উত্তরটা সবার মুখস্থ হওয়া থাকার কথা, এই গণিতটা অনেক সেম পরীক্ষা আসছে। তবে যদি না বুঝেন তাহলে এই কাহিনীটা করবে। প্রথমে আছে কয়জন? 20 জন, ভালো করে খেয়াল করেন। পরে আসছে কয়জন? 4 জন, তার মানে পরে হয়েছে 24 জন। প্রথমে 20 জন, পরে 24 জন, ভালো করে খেয়াল করেন। ঠিক, এখন তাদের বয়সের গড় কত? 12। তাহলে আমি দুইটার সাথে 12 গুণ করব, এটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করব। কারণ আছে, আমি একটু পরে বুঝাবো আপনাদের।
প্রথমে আপনি প্রথম 20 জন, পরে নতুন আসছে 4 জন, 24 জন। এই 24 জনের সাথে 12 গুণ করবেন, 20 জনের সাথে 12 গুণ করবেন। তাহলে এখানে আপনি যেটা পাবেন, 0 পাবেন, 2 × 4 2, এটা পাবেন। আর এখানে যেটা পাবেন 4 × 2 = 8, 2 × কত 4, তারপরে 288 পাবেন, 288। এখন একটু খেয়াল করেন সবাই, এখানে কত বেশি, 288 থেকে 240 বিয়োগ করবেন, তাহলে এখানে যেটা পাচ্ছেন সেটা পাচ্ছেন কিন্তু 48। বিষয়টা এরকম, 48 ব্যবধান দুইটা থেকে। তাহলে নতুন আসছে কয়জন, 4 জন আসছে। গড় গড়ে তার কতটুকু সময় কমছে প্রত্যেকের, 4 মাস। তাহলে আমরা 4 মাসের হিসাব করব। এই জায়গায় খেয়াল করেন, 4 মাস মানে কি, 12/4 বছর, রাইট? আমরা যদি মাসকে 12তে নিই, এখন আসিল কয়জন, কমে গেছে যে টোটাল টোটাল যে কমছে নতুন ভর্তি হতে, এরকম লোক এখানে আছে কয়জন, 24 জন টোটাল, 24 জন। 24 যারা গুণ করবেন, তাহলে মোট কত বছর কমছে সেটা চলে আসবে। মোট কমছে হচ্ছে 8 বছর 24 জনের মধ্যে। তার মানে এখান থেকে আপনি 8 বিয়োগ করবেন, পাবেন 40। এই 40ই হচ্ছে তাদের বয়স, নতুন যারা আসছিল। এবং তাদের গড় যদি বের করতে চান, 40কে 4 দ্বারা ভাগ করবেন, 10 বছর আসবে। এইটা হচ্ছে একদম সহজ কৌশল। এছাড়া অন্যভাবে করতে গেলে একটু সময় লাগে বেশি। কোনটা কিভাবে হলো বুঝে নাই? কোনটা? মাহবুবা আক্তার, জুমু, আপনি কোনটা বলছেন আমি বুঝি নাই। এটা কি বুঝছেন? আমি এটা আবার বলি, 20 জন ছিল, 4 জন নতুন আসছে, তার মানে 20 জনের গড় বয়স 12 হইলে 240 হবে। 4 জন নতুন আসছে, তাদের বয়স যদি গড় হয় 12, তাহলে বয়স হবে 248। তার মানে আগের থেকে পরের ব্যবধান কত, 48 বছর। কিন্তু কমে গেছিল যে, কমে গেছে 4 মাস করে। তো 4 মাস করে যদি কমে, তাহলে 24 জনের মোট কমে 8 বছর। তাহলে আপনাকে 8 বছর বাদ দিতে হবে 48 থেকে, তাহলে 40 বছর থাকবে। এই 40 বছরই হচ্ছে নতুন যারা আসছিল তারা বয়স মোট। তাদের গড় বয়স 4 দ্বারা ভাগ করবেন, যেহেতু 4 জন, এই হচ্ছে 10 জন। শেষ। লসাগু গসাগু 10 রিপিট করলাম, রাজু, মিস্টার রাজু দেখেন, 10টা রিপিট করলাম আবার। না বুঝলে বলেন, আমরা এখন লসাগু গসাগুতে চলে যাব। ক্লাসটা শেয়ার করছেন না এখনো আছেন এরকম ভদ্র লোক যারা আছেন, তারা একটু ক্লাসটা শেয়ার করেন। এখন আমরা পরে যাব। লসাগু গসাগুর যে গণিতগুলো আছে ইম্পর্টেন্ট, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ এক অবশিষ্ট থাকে, এটার উত্তর হচ্ছে 31। কেন 31? আপনি এইগুলো লসাগু করবেন, লসাগু করে যদি শেষে এরকম করে বলা থাকে যে এক অবশিষ্ট থাকে, এক ভাগশেষ থাকে, এই ধরনের কথা বলা থাকে, তাহলে লসাগুর সাথে সবসময় আপনাকে ওইটা প্লাস করে নিতে হবে। তার মানে এখানে আপনি 2 3 4 5 6 লসাগু করলে 30 পাবেন। 30-এর সাথে যেহেতু এক অবশিষ্ট থাকে বলছে, সেজন্য প্লাস করে নেবেন। তাহলে দেখেন পরের গণিতটা, এই টাইপের আরেকটা গণিত আছে দেখেন, এটা অন্য একটা টাইপ। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ মানে কি আপনাকে লসাগু করতে হবে, গরিষ্ঠ মানে কি গসাগু করতে হবে। তাহলে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, যোগ করলে এত 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 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে যদি 2 যোগ করার কথা বলে, মানে যত সংখ্যায় যোগ করার কথা বলবে, তাহলে লসাগুর সাথে বিয়োগ করতে হবে। মানে আপনাকে সবসময় দেখতে হবে যে যোগ করার কথা বললো না বিয়োগ করার কথা বললো। তার মানে আপনি যে কাজটা করবেন, প্রথমে লসাগু নির্ণয় করবেন। তাহলে এখানে আপনি যদি লসাগু নির্ণয় করেন যে 12 18 24, এটা লসাগু যদি নির্ণয় করেন, তাহলে মেবি এটা লসাগু 72 হবে মেবি। তাহলে 72 হবে, এটা বোঝার একটা কৌশল আছে। যাই হোক, বোঝার কৌশলের দরকার নাই, আপনি করে ফেলেন। আপনি এখানে 2 দ্বারা দেন, 3 হবে, 9 হবে, 6 হবে, 9 হবে, 6 হবে, তারপরে 3 দ্বারা দিয়ে 3 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 3 দুগুণে 6, 6 6 6 6 72 হবে। 72 থেকে আপনি 2 বিয়োগ করবেন। 72 থেকে 2 বিয়োগ করবেন মানে কি, আমি যে কথা বললাম, এই ধরনের গণিত হয় 2 টাইপের। একটা গণিত হয় আপনাকে প্রথমে বলতে পারে যে যোগ করার কথা, তাহলে যোগ করলে, যোগ করার কথা বললে শেষে লসাগুটার সাথে বিয়োগ করে দিবেন। আর যদি এখানে বিয়োগ করার কথা বলে, এই যে যোগের জায়গায় যদি বিয়োগ করার কথা বলা হয়, তাহলে শেষে আপনি যোগ করে দিবেন লসাগুর সাথে। আশা করি ক্লিয়ার। দ্রুত দ্রুত করে, কতজন বালককে
125টা কমলা লেবু এবং 145টা কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই ধরনের গণিত আসা মানেই গসাগু। এই গসাগু, এই দুইটার গসাগু করলে আপনি 15 পাবেন। 15 পাবেন, কারণ 15 দ্বারা দুইটাকে বিভাজ্য। এটা আপনি করে নেবেন গসাগু। আর বড় সংখ্যার ক্ষেত্রে গসাগু কিভাবে করবেন? কিভাবে করবেন? ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবেন এরকম। তাহলে একবার যাবে, একবার যাবে, এখানে হবে 0, 2 হবে, তারপরে যাবে 6 বার, ঠিক আছে, থাকবে 5। তাহলে এখানে 5 জন হবে উত্তর, সরি 5 জন হবে। বিষয়টা আমরা দেখব। এখানে উত্তর 5 জন হবে। এটা তো গসাগু করা, 5 জন উত্তর হবে। তার মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, উত্তর হবে এইটা। ওকে, 5 জন, 5 জন, 5 জন। বুঝলেন কিনা বলেন? 5 জন বুঝা গেল? তারপরে গণিত দেখেন, সব ঠিক আছে? পরে গণিতটা হচ্ছে, এখানে লসাগু কি? জোড় সংখ্যা। তার মানে অপশানে যেগুলো জোড়, এগুলো উত্তর হবে। কিন্তু তারা বলছে লসাগু না কোনটা সেটা। তার মানে প্রথম যে অপশনটা, এটাই হবে তার উত্তর। কারণ এখানে কোনো জোড় সংখ্যা নাই, দেখেন কোনো জোড় সংখ্যা নাই, অন্য কিছু দেখার দরকারই নাই আপনার। আমি বলছি লসাগু সংখ্যাটা জোড়, তার মানে তার সেই সকল সংখ্যারই লসাগু জোড় হয় যে সকল সংখ্যার ভিতরে জোড় সংখ্যা থাকে। কিন্তু এখানে বলছে লসাগু নয়, তার মানে এখানে জোড় আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই 2 নঙে জোড় আছে 2টা, আবার 3 নঙে জোড় আছে একটা, 2টা আছে, আবার এখানে 4 নঙে জোড় আছে একটা। তার মানে যেগুলো জোড় আছে এগুলো উত্তর হবে না, যেগুলো জোড় আছে এগুলো উত্তর হবে না। উত্তর হবে যেগুলোর মধ্যে জোড় নাই। শস, আর কিছুক্ষণ আছে, থাকেন আর কিছুক্ষণ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত করে ভাগ করলে এত ভাগশেষ থাকে? এই টাইপের গণিত গুলোর জন্য আপনাকে প্রত্যেকটা থেকে আগে বিয়োগ করে নিতে হবে। মনে করেন এখানে 27 থেকে আপনাকে 3 বিয়োগ করতে হবে, তারপরে 40 থেকে আপনাকে 4 বিয়োগ করতে হবে, তারপরে 65 থেকে আপনাকে 5 বিয়োগ করতে হবে, করে আপনি গসাগু করবেন। বৃহত্তম মানে গসাগু করতে হবে। ওকে, গসাগু করতে হবে, সহজ গণিত এগুলো। তাহলে আপনি যদি বিয়োগ করেন, তাহলে এখানে কি কি আসে? 27 থেকে 3 বিয়োগ করলে পাবেন কত? আর 24 পাবেন। 40 থেকে 4 বিয়োগ করলে পাবেন 36। 65 থেকে 5 বিয়োগ করলে পাবেন 60। এখন এগুলোর গসাগু নির্ণয় করেন। গসাগু বলতে এইগুলোকে ভাগ যাবে এরকম একটা সংখ্যা আপনি খুঁজে বের করেন তো, সবচেয়ে বড়, এটাই গসাগু। একদম সহজ। 12, 12, 12, বাস। তার মানে গসাগু 12, বাস। এগুলো করার দরকার হয় না, আপনার কৌশলগুলো জানলে করার দরকার হয় না। এটাকে বুঝলেন কিনা বলেন? মানে 3টা সংখ্যাকে সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটাই গসাগু। করে দেওয়ার দরকার কি এটা? গসাগু। আর গসাগু যদি করতে চান, এইভাবে করবেন, এই যে এইভাবে সবগুলোকে ভাগ যাবে এরকম সংখ্যা নিবেন, সবগুলো ভাগ যাইতে হবে, সবগুলো, সবগুলো ভাগ যাবে এরকম সংখ্যা নিবেন। আর 3 দ্বারা যাবে, 2 হবে, 3 হবে, 5 হবে, আর যাবে না। তার মানে এই পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করেন, দেখেন 12 হয়। সবগুলোকে ভাগ করা যায় এরকম সংখ্যা হইতে হবে, তারপরে এই পাশে যেগুলো হবে এগুলো শুধু গুণ হবে, নিচের গুলো হবে না। এটাকে গসাগু বলে। আর নিচের গুলো সহ যদি করেন তাহলে সেটাকে লসাগু বলে। পরে যান, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এদের গসাগু আছে, অন্য দুইটার লসাগু কত? একদম সহজ। এটা একটা সূত্র থেকে আসে, ভালো করে খেয়াল করেন। কি সূত্রটা বলেন তো? দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে কত গুণফল আছে, এই গুণফলটারে আপনি জাস্ট গসাগু দ্বারা ভাগ করে ফেলেন, তাহলেই দুইটা সংখ্যার লসাগু আপনি পাবেন। জাস্ট ভাগ করেন। এখানে হবে 2, 26। তাহলে 2 আছে কোথায়? 2 তো একটা অপশানে আছে, দেখা যায়। তার মানে এটাই উত্তর। আপনাকে একটু কৌশল কৌশল খেলাইতে হবে। দেখেন আমি কিভাবে বুঝছি এটা উত্তর, আপনি এভাবে বুঝবেন। মানে আমি 33-এর মধ্যে 13 2 বার দিছি, 26 হবে। তার মানে 2 অন্য কোনো অপশানে নাই, এখানে আছে, তার মানে এটাই উত্তর, শেষ। আমার অন্য অন্য বিস্তারিত ভাঙার বা ভাগ করার দরকার নাই তো। আচ্ছা, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু আছে, লসাগু কত? এটার নিয়ম হইলো, যদি গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু দুইটা অনুপাত দুইটা গুণ করবেন আর গসাগুটা গুণ করবেন, তাহলে আপনি উত্তর পাবেন, তাহলে আপনি উত্তর পাবেন। ওকে,
কি বলছি কথাটা, যদি গণিতগুলোর মধ্যে এরকম সম্পর্ক হয় যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু আছে, তাহলে যে দুইটা সংখ্যার অনুপাত থাকবে তার সাথে গসাগুটা গুণ করে দিবেন, তাহলে উত্তর চলে আসবে। বুঝলেন কিনা কে জানে, বলেন বুঝলেন কিনা। বিস্তারিত করার জন্য রিটেন আছে, এই করে আলোচনা হবে না। বিস্তারিত করার জন্য রিটেন আছে, আলাদা রিটেন আছে, সবকিছু আছে। আর যারা, আবার বলে নিব, যারা আমার এখানে কোর্স করতে আগ্রহী, আপনারা যদি সুপার শর্টকাট সহ বেসিক সহ সবকিছু শিখতে চান, 5 মাসের সময় নিয়ে যে কোর্সটা হচ্ছে, শুরু হয়েছে মাত্র, আপনারা এডমিশন নিতে পারেন, লেকচার বুক সহ পাবেন। তাহলে এখানে দেখেন 5টা ঘন্টা একত্রে বেজে যথাক্রমে, বিশেষ করে ভূমি, খাদ্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই সব চাকরির প্রস্তুতি কিন্তু একটা কোর্সে আপনার হয়ে যাবে। সব চাকরির প্রস্তুতি একটা কোর্সে হয়ে যাবে। আপনার আলাদা আলাদা কোর্স করার কোনো দরকার নাই। লিখিতের জন্য আলাদা কোর্স করলেন, আবার প্রিলির জন্য আলাদা কোর্স করলেন, কোনো যুক্তি নাই, কোনো দরকার নাই। তাহলে এটা লসাগু ভাই, এটা যদি আপনি লসাগু করেন কত পাবেন দেখেন তো, লসাগু করলে কত পাওয়া যায়। এখানে আপনি 2 বাদ দিতে পারেন, 3 হবে, 5 হবে, 7 হবে, 4 হবে, 5 হবে। এখন 5 বাদ দিবেন, 5 বাদ 3 হবে, 5 হবে, 7 হবে, 4 হবে, ওইটা 5 হবে না, এটা 1 হবে, আর 1 হবে, 4 7 28, তারপরে 10, তারপরে 3, 3 শুধু 3 8 24, 3 6 7, এটা এরকম হবে, 3 8 24 এরকম হবে। তাহলে এটা কত মিনিট হবে 7 দ্বারা ভাগ করলে? 0 0 বাদ যাবে, 6 কে 6, 4 14 মিনিট হবে। এই দেখেন 14 মিনিট। কোনটা গসাগু চাইলে উত্তর কোনটা হইতো ভাই, বুঝলাম না, নাম্বার বলে দিবেন। আগেরটা? ও আগেরটা, আগেরটা মানে তারা যদি গসাগু চাইতো লসাগু দিয়ে রাখতো, গসাগু চাইতো লসাগু দিয়ে রাখতো যদি হয়, তাহলে এটা ধরবেন আপনি, ধরে লসাগুটা বের করবেন, তারপরে লসাগু তারা দিয়ে রাখছে যেটা, এটা লিখবেন। অনেক সময় দেওয়া থাকে এইভাবে, যেমন লসাগু 240 দেওয়া আছে, তার মানে এখান থেকে একটা মান বের করবেন, দেখবেন 8 পাবেন, ধরে নিবেন, সমস্যা নেই। এই যে বিষয়গুলো, এগুলো ছোট আপ মনে হয় অনেকের কাছে। দেখেন এখানে বলছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরাইয়া দিলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকার মানে কি, বর্গ সংখ্যা হবে। আচ্ছা, আমরা এটার বর্গ সংখ্যাটা বের করব, বের করতে গেলে কত অতিরিক্ত থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এটাকে আপনার বর্গমূল করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। এটা অন্য কোনো ওয়েতে আপনি বুঝতে পারবেন না, জোড়ায় জোড়ায় নিবেন। তারপরে এই প্রথম জোড়া থেকে বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা নিবেন, 2 দুগুণে 4, তারপরে এটাকে বিয়োগ করবেন, তারপরে হবে 6 7, তারপরে এটা ডবল লিখে ফেলবেন, তারপরে এটার সাথে এমন কিছু লিখবেন যাতে এটা দিয়ে গুণ করলে যাতে এটা হয়। তার মানে আমি 3 দিলাম, দেখি তো কি হয়। 3 দিলে হবে কি, 3 3 9 হবে, 3 4 12 হবে। তার মানে এখানে হবে 10 11 12 13 14 15 16 17, 8 হবে, 3 হবে 38 হবে। তার মানে এখানে 28 আমি নামায় নিব, তারপরে এটার ডবল আমি এই জায়গায় লিখবো। এগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে আমি কত দিতে পারি, এখানে কত দিলে মিলে যায় দেখি তো, 3 9 বার দিলে হয় কিনা, 9 বার, দেখেন 4 নং 36, এই যে 38-এর কাছাকাছি, 9 বার দিলে হবে। 6 নং কত 54, 4 নং 36, 37 38 39 40 41, বেশি হয়ে যায়, 8 বার দিতে হবে, সরি 8 বার দিতে হবে। এখন আপনি যদি এটাকে 8 বার দেন, এটার মানে কি, 9 বার দিলে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমি কতবার দিতে পারি, 6 এর সাথে যদি আমি 3 দেই, 3 3 3 3 3 দ্বারা গুণ করতে হবে, 4 দিলে 4, 5 দিলে 6 দিলে 6 দিলে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 6 36, 6 6 36 37, তারপরে 4 6 17 24, 25 26 27, 27 হবে। আরেকবার হয় কিনা আমি একটু যোগ করে ফেলি দেখি তো। 7 বার হইতে পারে। একটু যাদের কাছে মেশিন আছে দেখেন, সময় তো কম নিব। 7 7 49, 6 7 42, 43 44 45 46, 42 46, 4 7 28, 29 30 31 32, এইটাই হবে, এটাই হবে, এছাড়া হবে না। তার মানে আমি এখানে 7 বার দিলাম, দেখেন 7 বার, 7 বার দিলে গণিতটা একটু সময় নিবে আপনার, অন্য কোনো
ট্রিক্স থাকলে আমি বলতাম 9 হবে, তারপরে এখানে হবে কত, 4 হবে, এখানে হবে 7, 7, 5, 12 হবে। তার মানে এখানে যেটা হবে সেটা হবে 5, 5 হবে। তার মানে এত বড় সংখ্যা তো এখানে নাই, তার মানে এটাকে আবার ভাগ করতে হবে। এটা আরেকবার হয়তো হইতো, 8 বার হইতো, আমি 8 বার দিব, এটা ভুল হয়েছে, ঠিক আছে। আপনি এভাবে বুঝতে হবে, আপনাকে এটা সংখ্যাটা কাছাকাছি যাইতে হবে। তার মানে 7, 8, যারা উত্তর দিচ্ছেন কিছু উত্তর 9 নং তো করে বোঝাইতেছি যে বর্গমূল, বর্গমূল করতে হবে। তার মানে 7, 8 কত, আপনি 8 বার দিচ্ছেন, তাহলে এখানে 8 দিতে হবে। 8, 8 কত, 64, 6, 8 কত, 48, 50, 52, 54, 54, তারপরে হচ্ছে 4, 8 কত, 32, 33, 34, 35, 36, 37, এই যে এখন হবে। এখন কাছাকাছি দেখেন, এখন কাছাকাছি, ভালো করে খেয়াল করেন। তাহলে এখানে 4 হবে, এখানে হবে 8, 84 জন বাদ দিতে হবে আমাদের, 84 জন বাদ দিতে হবে, তাহলে বর্গাকারে সাজানো যাবে। আর মাথায় সবসময় এটা রাখবেন, 20টা গণিত আসবে, 20টার ভিতরে 2টা গণিত আপনার 12টা বাজাবে আপনাকে। 2টা গণিত, 3টা গণিত আসবে যেটা আপনাকে 12টা বাজাবে। 12টা বাজাবে যে গণিতগুলো, এগুলো অ্যাভয়েড করবেন যদি সময় না থাকে। এটা আমি আমি যেভাবে করছি আর কি, আপনাদের এইভাবেই বুঝাই। প্রথমে জোড়ায় জোড়ায় নিতে হবে, তারপরে জোড়াবিহীন এদিকে যেটা থাকবে সেটাকে জোড়া মনে করতে হবে, তারপরে যেটা এখানে থাকবে এটার ভিতরে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তার মানে 5-এর ভিতরে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। তার মানে 2 দুগুণে কত, 4। তারপরে বিয়োগ করব, পরের জোড়া নামাবো। তারপরে এইখানে 2 ছিল, এটা ডবল লিখছি আমি, ঠিক আছে। এখন ডবল লেখার পরে 4 পাইছি, 4-এর মধ্যে আমি 3 বসাইছি, আবার 3 দ্বারাই গুণ করছি এটাকে। তার মানে 129 পাইছি, বিয়োগ করছি। অর্থাৎ যত বসাবেন তত দ্বারাই গুণ করতে হবে। তার মানে এখানে পরে 23 হয়েছে, 23-এর ডবল আমি লিখছি 46। এখন 46-এর বিষয়টা করছি কি, 46-এর সাথে 8 বসাইছি এবং 8 দ্বারা গুণ করছি। আপনি যত বসাবেন তত দ্বারা গুণ করতে হবে। তার মানে এটাকে 8 দ্বারা গুণ করলে আমরা এখানে 3744 পাইছি। এখন 3828 থেকে 3744 বাদ দিলাম, অবশিষ্ট রইল এইটা। এখন এই সংখ্যাটা থেকে যদি আপনি 84 জন বাদ দেন, তার মানে এখানে যেটা পাবেন সেটা বর্গ সংখ্যা হবে। সেটা কি হবে, বর্গ সংখ্যা হবে। এই 84 মূলত সমস্যা ছিল, এটা বাদ দিলে বর্গ সংখ্যা হবে। আর বর্গ সংখ্যা মানে আপনি বর্গাকারে সাজাইতে পারবেন। Thank you. শেষ করা যাবে না, আর কয়েকটা গণিত আছে। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। কমপক্ষে ওই স্কুলে কতজন ছাত্র আছে, এখান থেকে শুধু আপনি বর্গ সংখ্যা কোনটা এটা বের করবেন, তাহলে আপনার উত্তর চলে আসবে। এত প্যারা নেওয়ার দরকার নেই। এগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বিগত সালের। আপনি বলছে যে ছাত্রদেরকে বর্গাকারে সাজানো যায়, তার মানে এই 2400 কোনো বর্গ সংখ্যা না, 3000 কোনো বর্গ সংখ্যা না, 1200 কোনো বর্গ সংখ্যা না, 3600 কিন্তু বর্গ সংখ্যা। কারণ 3600কে আপনি 60 স্কোয়ার আকারে লিখতে পারেন, এই জন্য 3600 বর্গ মানে কি, এটা 3600 উত্তর। বাস। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে ভাগশেষ 6 থাকে? প্রথমে আপনাকে 102 থেকে 6 বিয়োগ করে ফেলতে হবে। 102 থেকে 6 বিয়োগ করবেন, 180 থেকে 86 থেকে 6 বিয়োগ করবেন। এটা কিন্তু আবার লসাগু গসাগুর মধ্যে বিপরীত নিয়ম। আমরা লসাগুতে দেখছি যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ভাগ করলে এত এত অবশিষ্ট থাকে, লাস্টে আমরা লসাগুর সাথে যোগ করি। কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগ করলে এত 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 অবশিষ্ট থাকে, এটা কিন্তু আমরা আগেই বিয়োগ করে ফেলি। এটা মাথায় রাখতে হবে, নইলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এখানে 6 বিয়োগ করবেন, পাবেন কত, 96 পাবেন। আর এখানে 186 থেকে 6 বিয়োগ করবেন, 180 পাবেন। এখন এই দুইটার গসাগু বের করবেন, আর কিছু না। এই গসাগু কি আসবে বলুন তো? এই দুইটার গসাগু নির্ণয় করবেন আপনারা। এই দুইটার গসাগু মেবি মেবি 12 আসতে পারে, মেবি 12। আমি মেবি করে দিলাম, মানে 12 দ্বারা দুইটাকে ভাগ করা যায়। আচ্ছা, আমরা করে দিবেন। কতগুলো চারা গাছ প্রতি সারিতে এত 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 টি করে লাগালে প্রতিবারে 2টা চারা গাছ থাকে? তার মানে এই ধরনের গণিতগুলো, চারা গাছ যদি থাকে, অবশিষ্ট থাকে, এই ধরনের কথাবার্তা বলে লসাগুর ক্ষেত্রে, তাহলে লসাগু করে যোগ করতে হয়। তার মানে আপনি এখানে এই সংখ্যাগুলো লসাগু করবেন, লসাগু করে যোগ করবেন, আপনি লসাগু পাবেন এই সংখ্যাগুলোর 120। তার সাথে আপনি 2টা চারা গাছ যেহেতু থাকে, এই 2টা চারা গাছ আপনি যোগ করবেন, 122 পাবেন।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আপনাদের আরো গুরুত্বপূর্ণ সাজেশনের উপরে আমি চেষ্টা করবো রাত্রে একটা ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে, যদি ভালো সারা পাই। হ্যাঁ, আর যারা একদম নতুন, আপনারা নতুন নতুন একদম নতুন, শূন্য থেকে গণিত শিখতে চান এবং শর্টকাট সহ শিখতে চান, লিখিত পরীক্ষা সহ শিখতে চান, লিখিত পরীক্ষা সহ আপনি খুব প্রস্তুতি নেবেন। যে যে 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো হয়, সেটা ভূমি হতে পারে, খাদ্য হতে পারে, মৎস্য হতে পারে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হতে পারে, শিক্ষক নিবন্ধন হতে পারে, হতে পারে যে কোনো ফ্রিলি যে কোনো লিখিত। ঠিক আছে, সব টাইপের বিষয়টা এই কোর্সে আপনার করবে, বেয়ার করবে, কারণ সব টাইপের গণিত সবভাবে বোঝানো হবে। এখন কিন্তু আপনাদের বেসিক ফাউন্ডেশন ক্লাস চলছে, যারা আগ্রহী এখনই ভর্তি হয়ে যান। বেসিক ফাউন্ডেশন বলতে বোঝায় যে কোন কোন অধ্যায়গুলোর উপরে টপিক পড়ার আগে, অর্থাৎ গণিত সমাধান করার আগে কোন বিষয়গুলো জানা দরকার, এই বিষয়গুলোর উপরে কিন্তু 2 সপ্তাহ ক্লাস চলবে। যারা আগ্রহী দ্রুত এডমিশন নিতে পারেন। আর যত ধরনের প্রশ্ন, যত ধরনের জিজ্ঞাসা, আপনি ফেস থেকে নক করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ থেকে নক করতে পারেন। যারা অনেক সময় নক করেন আমাকে পান না, কিন্তু মেসেজ দিয়ে রাখবেন, আমি যথাসময় আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর সবার পরীক্ষা ভালো হোক। এখানে কোর্স ফি হচ্ছে 1020। আপনি যদি 5 মাস পরে ভর্তি হন তারপরেও কোর্স ফিস 1020, আর যদি আজকে ভর্তি হন তারপরেও 1020। এই কোর্সটা কোনো অফার নাই এখানে, যে যখন ভর্তি হবে এই 1020 টাকায় লাগবে। তবে আপনি একটা বই পাবেন, সাজেশনমূলক বই, যেখানে সব টাইপের গণিত থাকবে। এই গণিতগুলো এভাবে স্ক্রিনের মাধ্যমে পড়ে বোঝানো হবে। আর ক্লাস নাই। হ্যাঁ শুনেন, এখন আর ক্লাস নেওয়া অসম্ভব না। এই স্লাইডে আরো অনেক গণিত ছিল, প্রাথমিকে সবগুলো গণিতই কমন পড়ে যেত যদি আমি শেষ করতে পারতাম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সবগুলো গণিতই কমন পড়তো। এই যে লাস্ট মোমেন্টে আমি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, আমি বলছিলাম এই লাইভ রেকর্ড থাকবে না, এই লাইভটা করাইছিলাম স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে, এই 3টা পর্যায়ে মিলে 32টা গণিত সেম হুবহু কমন ছিল এবং অনুরূপ ছিল কিছু। এখন আপনি হুবহু আশা করেন না, অনুরূপটা করবেন। হুবহুবটা খুব কম রিপিট হবে, কিন্তু আপনি যদি গণিত ভালো বুঝেন, বেসিক ক্লিয়ার থাকে, তাহলে হুবহু না চিন্তা করলেও হবে। আপনার অনুরূপ আসলে গণিতগুলো পারবেন। রাত 9টায়, রাত্রে আজকে ক্লাস হবে কিনা জানি না, তবে আজকে ফেড ব্যাচের ক্লাস আছে রাত 9:30টায়। 9:30টায় ফেড ব্যাচের ক্লাস, পাটিগণিতের বেসিক ফাউন্ডেশন, পাটিগণিতের বেসিক, পাটিগণিতের উপরে বেসিক ফাউন্ডেশন ক্লাস হচ্ছে। যারা আগ্রহী দ্রুত এডমিশন নিতে পারেন, দ্রুত প্রথম থেকে করতে চান যদি দ্রুত এডমিশন নিতে পারেন। আর যারা যে ব্যাচে এডমিশন আছেন তারা ওই ব্যাচেই থাকেন, ওই ব্যাচে এই ব্যাচের সুযোগ সুবিধাগুলো ওখানে পাবেন আপনারা। আপনাদের নতুন করে আর ভর্তি হইতে হবে না। যারা পরে আসছেন ক্লাসটা শেয়ার করেন নাই, ঠিক আছে, শেয়ার করে দেন। আর শেষ মধ্যে আবার বলে যাব, এখন আপডেট, এখন যত কোর্সগুলো সামনের দিকে যাবে ততই আপডেট কোর্স আসবে এবং আপডেট সবকিছু আসবে। কারণ প্রত্যেক দিন আমি গণিতগুলোর উপরে বিশ্লেষণ করছি, কিভাবে আপনি বেসিক জানার পরে কিভাবে আপনি শর্টকাট কৌশলে দ্রুত গতিতে আপনি উত্তর করে চলে আসেন। ঠিক আছে, এই কৌশলগুলো আমি তৈরি করছি। এই কৌশলগুলো মূলত ক্লাসের মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে আপনাদের। আর লিখিত ওয়ে যেগুলো গণিত আসে এগুলো একদম লিখিত ওয়ে বোঝানো হবে এবং এগুলো নোট দেওয়া হবে। আর প্রশ্ন ব্যাংক দেওয়া হবে, একটা সাজেশন, এমন একটা সাজেশন দেওয়া হবে, এবং সাজেশনের পরবর্তী কিছু বিষয় থাকবে, এগুলো দিব আমি। একদম যে কোনো পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আর আগে যারা আমার এই বইটা নিছেন তাদেরকে আবার বইটা পাঠানো হবে। অর্থাৎ ফেড ব্যাচের অন্য যারা আছেন তাদের মন খারাপ করার দরকার নাই, আপনারা এই আপডেট বইটা আবার পাবেন, আবার আপনাদের দেওয়া হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ। বইয়ে শর্টকাট দেওয়া থাকলে তো বাজারেই পাওয়া যায়। বইয়ে শর্টকাট থাকবে না, আপনার প্রশ্ন থাকবে আর ক্লাস করে সব বুঝতে হবে। ক্লাস করে সব বুঝতে হবে। বইয়ের শর্টকাট তো সব জায়গায় আছে, কিন্তু আপনি কি বুঝেন সব পরে? ক্লাস না করলে আপনি সব বুঝবেন না। ক্লাস করলে আপনি শর্টকাটেরও শর্টকাট করতে পারবেন।